পৃথিবীর কোথাও কোনো ইমিগ্রেশন আইনে নাই ভিসা কেনা বিক্রির এখানে কি মামা খালু ধরা যায় না? সিস্টেম নাই ওই দেশে। ঘুষ টুস দিয়ে কিছু করা না যায় না 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 আমি টাকা দিয়ে আমি ধরা খাইছি। এই জন্য আসলে আমাদেরকে না বলা শিখতে হবে। আমার প্রিয় মেন্টর যেন এইগুলো জাইসের একটা কথা বলে, এখানে ডিসিপ্লিনের বাইরে আপনি এক পাও চলতে পারবেন না। আচ্ছা, আপনার কি মনে হয় যে কখনো নিজেকে আপনি ব্যর্থতা ফিল করেন কিনা কোনো জায়গায়? কি কি হয়েছে তোমাদের? ভাই আর কইেন না, 5,000 ইউরো জরিমানা খাইছি। 5,000 ইউরো কিন্তু বাড়ির ধারের কথা না, আপনার অনেক টাকা। প্রায় 7 লাখ টাকার কাছাকাছি। 7.5 লাখ টাকা 7.5 বর্তমান লাখ টাকা। প্রেক্ষাপটে। আচ্ছা, ইতালিতে একটা বড় প্রবলেম এখন আমরা যেটা দেখছি যে তারা ভিসা দিচ্ছে জি। এবং সেখানে যাওয়ার পর অনেকে নুলুস্তাও দিচ্ছে, জি। কিন্তু সে অনুযায়ী কাজ দিচ্ছে না। এটা একটা বড় প্রবলেম। এবং তখন ভাষাও বুঝতাম না, তখন একটা সময় ফেরি করছি আর কি, এটা সত্যি। ভ্যালু টক্সে আজ আমাদের সাথে আছেন সাইদুর রহমান, একজন প্রবাসী উদ্যোক্তা যিনি ইতালি থেকে এসে নিজের জীবন সংগ্রাম আর মূল্যবোধের গল্প শেয়ার করেছেন। তিনি খোলা আকাশের নিচে মাটির চুলার পাশে বসে স্বপ্ন দেখতে শিখেছেন, আর সেই স্বপ্নই আজ তাকে পৃথিবীর দরজায় দরজায় নিয়ে যাচ্ছে। স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু বাস্তবায়ন হয় কজনার। মফস্বল শহরে বেড়ে ওঠা এক মধ্যবিত্ত মুসলিম পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় হওয়ার। তিনি বলেন, প্রবাস তাকে টাকা বা দেশ দেয়নি, প্রবাস তাকে মানুষ করেছে। জীবন তাকে শিখিয়েছে পরিশ্রম করলে পথ খুলে, আর সম্পর্ক ঠিক রাখলে মানুষ হারায় না। একজন ভালো ছাত্র না হলেও মানুষ ভালো হওয়া যায়, আর সঠিক মূল্যবোধ থাকলে একজন প্রবাসীও বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে। চলুন তাহলে শুনি এক সফল প্রবাসীর গল্প। আসসালামু আলাইকুম। ডি স্টুডিও প্রেজেন্টস ভ্যালু টক্স পডকাস্ট পাওয়ার্ড বাই ডিজি8। আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। টিপিক্যাল প্রোগ্রামের চেয়েও আজকের প্রোগ্রামটা একটু আলাদা, কারণ আমাদের রেমিটেন্সের মাধ্যমে যারা অর্থনীতির চাকা ভরে, যে চাকা ঘোরে এবং আমাদের অর্থনীতিটা সচল থাকে, তাদেরকে আমরা সবাই জানি যে প্রবাসী। তাদের শ্রমে ঘামেই কিন্তু আমাদের জাতীয় অর্থনীতি গড়ে ওঠে। তেমনই একজন আজকে আমাদের অতিথি, ইতালি প্রবাসী সাইদুর রহমান সাইদ ভাই। ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ ভাই নিঃসন্দেহে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। সাইদ ভাই, ভ্যালু টক্সে আমরা মূলত যারা বিভিন্নভাবে সফলতা লাভ করে কিন্তু তার পাশাপাশি নীতি নৈতিকতা মেনটেন করার মাধ্যমে, সততা মেনটেন করার মাধ্যমে নিজে তো সফল হলোই, পাশাপাশি অন্যের লাইফে ভ্যালু অ্যাড করে, সোসাইটিতে কন্ট্রিবিউশন করে, মূলত আমরা তাদেরকেই এই প্রোগ্রামে গেস্ট করে থাকি। জি। তো নিঃসন্দেহে প্রবাসী যারা আছেন আমাদের, আমরা যাদেরকে বলে থাকি যে আমাদের অর্থনীতির মেরুদণ্ড, রেমিটেন্স যোদ্ধা, তো তাদের একজনের আসলে কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তো আপনাকে পেয়ে গেলাম। আপনার কাছে কেমন লাগছে? থ্যাংক ইউ। আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। আমি তো খুব শর্ট টাইমে আমার দেশে আসছি, তো আপনিও আমাকে কল করছেন, ভ্যালু টক্সে আমন্ত্রণ জানাইছেন, এই জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা আলোচনায় ঢুকি যে সোশ্যাল মিডিয়া কিংবা প্রবাসীদের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা অর্থনৈতিকভাবে সবাই অনেক চাকচিক্যময় জীবন অতিবাহিত করে। তো প্রবাসী মানেই আমরা মনে করি টাকার মেশিন। তো এর পেছনে আসলে অনেক গল্প থাকে। আপনার জীবনের শুরুটা আমি যতটুকু জানি মাস্টার্স পড়া অবস্থায় জি আপনি দেশে কিছু করার চিন্তা না করে কেন বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করলেন? আসলে গল্পটা অনেক লম্বা, খুব ছোটবেলার স্মৃতি। যদি ছোটবেলার স্মৃতি মনে করতে চাই, আমরা 8 ভাই বোন। তো সেই জায়গা থেকে আমার মনে আছে আমার আমার মা খোলা আকাশের নিচে একদিন মাটির চুলোয় রান্না করতেছিল। তো ঠিক সেই মুহূর্তে আমার মেজো বোন আমাকে জিজ্ঞেস করেছিল, ভাইয়া তুমি বড় হলে কি হবা? আমরা 8 ভাই বোনের মধ্যে আমি ছিলাম 7 নাম্বার। তো তখন আমার বাবা মারা গেছে, তখন আমার বাবা দুনিয়াতে নেই আর কি। তো ঠিক সেই সময় মেজো বোন যখন জিজ্ঞেস করলো যে ভাইয়া তুমি বড় হলে কি হতে চাও? আসলে ঠিক তখন থেকেই খুব ভালো ছাত্র জীবনে ছিলাম না। তখন থেকেই স্বপ্নটা ছিল এরকম যে আমি তখনই বলছিলাম যে আমি লন্ডন আমেরিকা যাবো। আসলে ছোটবেলায় শুনতাম লন্ডন আমেরিকা অনেক দূরের দেশ, অনেক বড় জায়গা, অনেক কিছু সেখানে। তো সেই জায়গাটা থেকে আসলে আমার স্বপ্ন জায়গা যে আমি আসলে লন্ডন আমেরিকা যাব। কিন্তু আজকে আল্লাহ সেই স্বপ্ন হয়তো আমার পূরণ করছে। তখন থেকেই আমার সেই ইচ্ছাই পর্যায়ক্রমে আসলে পূরণ হয়েছে যে আমি একজন প্রবাসী হিসাবে এখন বর্তমানে প্রবাসী আছি, এবং ইউরোপের একটি দেশ ইতালিতে আমি বর্তমানে নাগরিকত্ব নিয়ে ওখানে আমার ফ্যামিলির সাথে বসবাস করতেছি। আমি যতটুকু জানি প্রবাসে যাওয়ার পাশাপাশি আপনি অনেক দিন অতিবাহিত করেছেন এবং ইতালির মতো একটা দেশে আছেন।
জি। তো এখন সফলও বলা যায় আপনাকে। আপনার শৈশবের এমন কোনো স্মৃতি যেটা আপনার জীবন গঠনে ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথম দিন বলতে আসলে অনেক দিনই প্রথম, কারণ বাস্তবতাটা অনেক কঠিন ছিল। আমি ইতালিতে প্রথম যাওয়ার পরে যে ভয়টা আসলে কাজ করতো সেটা এক ধরনের অনিশ্চয়তার ভয় আসলে, কারণ জানতাম না আসলে আজ আমি যা করছি কাল কি করব, সে জায়গা থেকে কাল কি খাবো, কাল কোথায় থাকবো, সেটা আমার মধ্যে আসলে অনেকটা ভয় কাজ করো। সবচেয়ে বড় ব্যাপারটা ছিল যে আমরা আসলে প্রথম যখন বৈধ ছিলাম না, তখন কিছুটা দিন যখন অবৈধ ছিলাম, তখন রাস্তায় যখন হকারি করতাম তখন পুলিশের সাইরেনের শব্দ পেলে আমরা আসলে অনেকটা ভয় পেতাম, কারণ যদি ধরা পড়ি তাহলে মনে হতো যে না, আজকেই আমার এখানে বোধহয় দিনটা শেষ, বা আমাকে দেশে পাঠিয়ে দিবে, বা আমার সব শেষ হয়ে যাবে। আসলে এই ভয়টা সবসময় আমাদের মাঝে কাজ করতো। আবার রাতে ঘুমোতে গেলে ভাবতাম আসলে কালকে আমার কি হবে, কালকে আমি কি করব, কারণ শুরুটা আমাদের আসলে এভাবেই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন অবস্থায় ভাষার একটা ভয় থাকে, কারণ আমি তো আসলে ভাষা জানি না। ভাষা না জানার কারণে কাজ, পুলিশের ভয়, সবকিছু মানুষের জীবনে আসলে শুরুতে এলোমেলো থাকে। তো সেই জায়গা থেকে আমি আস্তে আস্তে সেখান থেকে আসলে প্রথম কয়েকদিন খুবই অপরিচিত পরিবেশ, খুব অপরিচিত খারাপ পরিবেশে অবস্থায় গেছে। খারাপ অবস্থায় ছিলাম। অ্যাডজাস্ট করতে সময় লেগেছিল। অবশ্যই অ্যাডজাস্ট করতে তো একটা নতুন জায়গায় ভাষা, সংস্কৃতি, বৈধতা সবকিছু মিলিয়ে তো আসলে একটা অপূর্ণতা থেকেই যায় আপনার তখন শুরুতে। কি এরকম মনে হয় না যে এলাকায় থেকে ইউরোপ যাব একটা স্বপ্ন ছিল বা একটা ফ্যাসিনেশন ছিল, কিন্তু ওই ইতালি যাওয়ার পর কিংবা বিদেশে যাওয়ার পর তখন মনে হয় না যে আসলে এটা শুধুমাত্র শিশুসুলভ সিদ্ধান্ত হয়ে গেছে কিনা? হ্যাঁ, অনেকটা তাই। প্রথম অবস্থায় হতাশার মধ্যে যখন থাকি তখন আসলে মনে হয়েছিল যে না, আসলে শিশুসুলভ সিদ্ধান্ত। কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে করে আমি আমার জীবনটাকে পরিবর্তন করার মধ্যে যে প্রত্যয় ছিল, সেই জায়গা থেকে আসলে আমি রাইট ছিলাম, যে আমি আসলে কিছুটা তো ভয়ের কাজ করতোই, কিন্তু কালকে আমি ওই যে কথাটা বললাম যে কালকে আমি কি করব, এই ভয়টা যখন আমার মধ্যে কাজ করতো তখনই আসলে অনেকটা হতাশার মধ্যে পড়েছিলাম। কিন্তু আবার যখন আশার আলো দেখতাম যে না, আমি আমার পাশাপাশি অন্য তো আরো কেউ যারা আছে তারা সবাই তো আসলে ভালো আছে বা ভালো করতেছে, হ্যাঁ, ওই আশায় আসলে সামনে এগিয়ে যেতাম আসলে। দেশে থাকতে তো আপনি পড়াশোনা করেছেন, মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলেন নাকি টেনে টুনে মেট্রিক পাস এই টাইপের ছিলেন? খুব ক্লাস 5 পর্যন্তই মোটামুটি ভালো ছিলাম, কিন্তু এর পরবর্তীতে আসলে বিভিন্ন বন্ধু বান্ধব আড্ডা সবকিছু মিলিয়ে খুব একটা ভালো স্টুডেন্ট বললে ভুল হবে। মানে পিছনের বেঞ্চেও ছিলাম না, আর সামনের বেঞ্চেও ছিলাম না, মাঝামাঝি ছিলাম আর কি। মাঝামাঝি, হ্যাঁ, জি, মধ্যম পন্থায়। মধ্যম পন্থায় ছিলাম আর কি। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আপনার সফলতার যে আজকে যে স্টেজে আপনি আছেন এটার পেছনে আপনি পরিশ্রমকে অনেক বেশি সম্মান করতেন। জি, এটা সবচেয়ে বড় ভূমিকা বড় রেখেছে। ভূমিকা, জি। নিঃসন্দেহে এটা আমরাও মনে করি যে পরিশ্রমের আসলে যে কোনো সৌভাগ্যের প্রসূতি বলি আমরা। জি, পরিশ্রমের বাহিরে আসলে অন্য কিছু নাই। না, আপনাকে পরিশ্রমী হতেই হবে এবং সেই পরিশ্রমকে সম্মানও করতে হবে, যেন তেন পরিশ্রম না করে। আচ্ছা, আপনার প্রবাস জীবনে আপনার চরিত্র, দৃষ্টিভঙ্গি কিভাবে? ধরেন বাংলাদেশে তো আমরা আম অনেকে সোসাইটি মেইনটেইন করি না, অনেকে আইন মানি না। তারপরে আমাদের আচার-আচরণগত অনেক প্রবলেম থাকে। তো আমাদের সোসাইটিটা আসলে ওইভাবেই গড়ে উঠেছে। হ্যাঁ? মূল্যবোধের একটা আকাল চলছে বাংলাদেশে। এর মধ্যেও ভালো যে নাই তা না। অনেকে ভালো প্র্যাকটিস করছে। তো আপনি সম্পূর্ণ বাংলাদেশে একটা মানে চিরচেনা পরিবেশ, এটা থেকে আপনি বিদেশে যাওয়ার পর আপনার তো অনেক জায়গাতেই আসলে দেখেছেন যে অনেক পার্থক্য আছে। জি। তো এই জায়গার চরিত্র বা এই জায়গার যে দৃষ্টিভঙ্গি সেটা আপনি প্রবাসে যাওয়ার পর আপনার চরিত্র এবং দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এনেছে কিনা? অবশ্যই আসলে আমাদের যে কথাটা আপনি বললেন যে মূল্যবোধের আকাঙ্ক্ষা, এটা আসলে পৃথিবীর সব জায়গায়। মূল্যবোধ দেখেন আপনি, যদি আমরা সারা বিশ্বের রাজনৈতিক পরিবেশ হিসাব করি, পর্যবেক্ষণ হিসাব করি, তাইলে কিন্তু মূল্যবোধ দেখবেন নাই। মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে? এই জিনিসটা তো নাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি আসলে আর যে কথাটা বললেন যে আমরা আসলে যেই পরিবেশে যেভাবে মানুষ হইছি, আপনি বিদেশে যাওয়ার পরে এটার একটা পরিবর্তন অবশ্যই আছে। সেটা হচ্ছে যে মানুষের মধ্যে বিদেশে যাওয়ার পরে দেখবেন যে মানে 100% আপনাকে সময়ের মূল্য, শৃঙ্খলা এগুলো মানুষ শিখে। কিন্তু নিজের মূল্যবোধ এবং চরিত্র এটা নিজের ভিতরেই থাকে। কিন্তু মানে আপনি দেশের যেই সময়ের মূল্য, যেমন আজকে আমি এখানে 1 ঘন্টা লেট করলাম, এটা বিদেশের ক্ষেত্রে একদমই মানে অ্যালাউড না। হ্যাঁ, একদমই অ্যালাউড না। এবং ওদের ওইখানে কাজের ব্যাপারে, বিশেষ করে ইউরোপের মতন দেশে কাজের ব্যাপারে আপনাকে 5 মিনিট 10 মিনিট আগেই সেখানে যেতে হয়। এই সময়টা মানুষ অনেক, মানে সময়ের যে মূল্যটা, এই সময়ের মূল্যের কারণেই আমরা অনেক বেশি, মানে বিদেশে অনেক বেশি আসলে মানে আগায় আছে
এই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমি মাঝে মাঝে আসলে আমার বন্ধু বান্ধব বা সমাজের যাদের সাথে চলাফেরা করি তাদের সাথে অনেক সময় গল্প করি যে আমরা আসলে ইউরোপিয়ানদের কাছ থেকে মূল্যবোধের জায়গাটা তো আপনি যেটা বললেন যে মূল্যবোধ একটা অন্য জিনিস, কিন্তু এই যে সময়ের যে ব্যাপারটা এটা কিন্তু আসলে অনেক বেশি ওরা ভ্যালু দেয় এটাকে। আর আরেকটা ব্যাপার যে শৃঙ্খলা তো আছেই, কারণ ওইখানে ডিসিপ্লিনের বাইরে আপনি এক পাও চলতে পারবেন না, চলার মতন আপনার কোনো সুযোগ নেই। এর কারণ হচ্ছে যে আপনি রাস্তায় যখন দাঁড়াবেন দেখবেন কি যে রাস্তা যখন পার হবেন ট্রাফিক সিগন্যালে গাড়ি আপনাকে দেখলেই, মানে যেখানে সিগন্যাল নাই গাড়ি আপনাকে দেখলেই থামিয়ে যায়, কারণ এটা নিয়ম যে আপনাকে আগে সে মানে দিবে, সম্মান করবে যে তুমি আগে পার হও। প্রথমত একজন সাধারণ মানুষ, তার আগে শিশু বাচ্চা, গর্ভবতী মহিলারা পার হওয়ার জন্য গাড়ি সুযোগ করে দেয়। এই যে সামাজিক মূল্যবোধগুলো ওই দেশে কিন্তু প্রচুর, কিন্তু আমাদের দেশে আমি অপেক্ষা করতেছি কিন্তু আমার জন্য কেউ অপেক্ষা করবে না। এই জিনিসগুলো তো আসলে আমাদের দেশে মানে অনেক সময় আমাকে ভাবিয়ে তোলে। গতকালকে আমি ভাবতেছিলাম একটা জায়গায় অনেক উঁচু একটা বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আমি দেখতেছিলাম আসলে যে আমাদের দেশে যে পরিবেশ, যেই যানজট, মানে এগুলো মানুষ আসলে এই দেশে বাস করাটা, যদিও আমার দেশ আসলে আমার শিকড় এখানে বারবারে চলে আসি মানে আমার এই দেশের টানে, কিন্তু পরিবেশগত দিক থেকে আসলে এতটা খারাপ লাগে মাঝে মাঝে যে আমার পরিবেশগত দিক থেকে অনেক পিছনে আছে। আর মূল্যবোধ সেটা তো মানে আসলে প্রতিদিন আমাদের এখানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কত কিছু হচ্ছে যার কোনো হিসাব নাই, কিন্তু বিদেশের মতন জায়গায় একটা ঘটনা ঘটলে সেটা আসলে তোলপাড় এবং মিনিস্টার মন্ত্রী থেকে মানে একদম উচ্চ লেভেলের থেকে সেটাকে সুষ্ঠু তদন্ত এবং কারা যদি এটা দায়ভার নিতে চায় তাহলে সে তখনই সেই মুহূর্তে কিন্তু আসলে মানে করে, মানে পদত্যাগ করে বা তারা রিজিন দেয়। তো সেই জায়গা থেকে বলবো আসলে আপনি যে প্রশ্ন করছেন যে মূল্যবোধ তো অবশ্যই আছে। মূল্যবোধ না থাকলে আসলে আমরা সমাজে বেঁচে থাকতে পারতাম না। তার মানে আপনার বিদেশে যাওয়ার পরে এই জায়গাটাই সবচেয়ে আপনাকে বেশি মানে কষ্ট দেয় কিংবা আপনার আক্ষেপ আসে দেশে আসলে যে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। জি। এবং সেটা সর্বপ্রথমে যেটা হয় যে ফ্যামিলি থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় জীবন, জি, আমাদের সব জায়গায় মূল্যবোধের একটা আকাল। এর আছেই। পাশাপাশি এই সামাজিক শৃঙ্খলা, আইন না মানা, হ্যাঁ? তো আমরা জানি যে আপনি জানেন যে আমাদের নিজের বলার মতো গল্প একটা ফাউন্ডেশনে আমরা শ্রদ্ধেয় স্যার ইকবাল বাহার স্যারের কাছে একটা কথা সবসময় শুনি যে নিয়ম মানাটা একটা সৌন্দর্য। জি। তো এই সৌন্দর্যের জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। জি। তো যেহেতু শেকড়ের কথা বললেন, আপনি বারবারই দেশে আসেন, চলে আসেন, এত বিশৃঙ্খল পরিবেশের ভেতরেও দেশকে মিস করেন। মিস করি। আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোন জেলায় সেটা সম্পর্কে কিছু শুনতে চাই। আমার জন্ম মাদারীপুর জেলায় এবং আমি মাদারীপুরেই লেখাপড়া করি। আমার বাসার পাশে আমি মেট্রিক কমপ্লিট করার পরে ইন্টারমিডিয়েট ডিগ্রি কমপ্লিট করি মাদারীপুর এবং মাস্টার্সে পড়া অবস্থায় আমি আসলে বিদেশ চলে যাই। প্রথমেই ইতালি গিয়েছিলেন নাকি না, আমি প্রথমে সৌদি আরব গেছিলাম। সৌদি আরবে 3 বছর থাকার পরে 2005 সালে আমি ওইখান থেকে স্পন্সর জমা দিয়ে আমার এক রিলেটিভের মাধ্যমে পরবর্তীতে আমি ইতালিতে চলে যাই। তার মানে সৌদি প্রথমে গিয়েছিলেন? সৌদি প্রথম গিয়েছিলাম, জি। সৌদিতে যাওয়ার জন্য আপনার কি আর্থিক অবস্থা মোটামুটি? আমার বড় ভাই থাকে সৌদি আরবে, তখন সেই আমাকে নিছে, যেহেতু ফ্যামিলির গার্জিয়ান বড় ভাই যারা থাকে তারা তাদের দায়িত্ব থাকে, তো সেই হিসাবে বড় ভাই আমাকে নিছে এবং বড় ভাই আমাদেরকে বিশেষ করে আমার বাবা ছোটবেলায় মারা যায়। আমার বাপ সমতুল্য বড় ভাই, সে আমাদেরকে মানুষ করে, আসলে হাতে করেই আমাদেরকে মানুষ করে এবং সেই শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আজও আমরা আসলে ভাই বোনেরা বেঁচে আছি। আচ্ছা, নতুন যারা যেতে চায় বিদেশে বিভিন্ন কাজে, অনেকে তো আসলে গাইডলাইন জানে না, কি করবে কিভাবে করবে এটা জানে না, তো তাদের ক্ষেত্রে আপনার বার্তা থাকবে কি যে যারা যেতে চায় তাদের কিভাবে কি করা উচিত? আসলে নতুন যারা যায় তারা এখন যারা যাচ্ছে তাদের, ধরেন আমরা 90 দশকে যখন গেছি, মানে 90 দশকের পরে 90 দশকের দিকে যারা আসলে ইউরোপের মতন দেশে ইতালি, জার্মান, ফ্রান্সে যারা গেছে তাদের হিসেবটা আর বর্তমানকার হিসেব নিকেশটা অনেক, কারণ আমাদের সময় আসলে এরকম ইন্টারনেট এবং এই ডিজিটাল যুগ ছিল না। এখন যারা যায় তারা অতি সহজভাবে তারা সাধারণত অ্যাজাইলাম কেস করে তারা কিন্তু রেগুলারিটি যেটা আইন বৈধতা যেটা সেটা খুব দ্রুত পেয়ে যায় এবং কাজের একটা সুযোগ তাদের আসলে অবারিত এখন বর্তমানে। কিন্তু আসলে বিভিন্ন অবৈধ লাইনে বা বিভিন্ন এইভাবে না গিয়ে আসলে বৈধ লাইনে আমি মনে করব তাদের যাওয়াটা আসলে বেস্ট, কারণ সরকার সহ বিশ্বের বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু
প্রচুর পরিমাণে চাপে রাখছে আসলে বাংলাদেশ সহ এই মানে তৃতীয় বিশ্বের দেশগুলোকে, যাতে করে অবৈধভাবে কেউ আসলে না যায়। এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখা, কারণ অবৈধভাবে আমরা খেয়াল করছি প্রচুর পরিমাণে লোক কিন্তু আসলে এই লিবিয়া হয়ে বা বিভিন্ন মাধ্যম হয়ে যাচ্ছে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে মাঝপথে মাফিয়াদের কাছে ধরা খেলে তাদের টাকাও যাচ্ছে, জীবনও যাচ্ছে। এমনও হচ্ছে যে ইতালি পৌঁছার পরে তার জীবনটা শেষ, আবার ওদিকে বাড়ি থেকে তার 40 লাখ 50 লাখ টাকা দিছে। টাকার pressure এই জন্য বলবো যে যারা নতুন যাওয়ার ইচ্ছে বা যাওয়ার এখনো চেষ্টা আছে, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এই ভুলটা যাতে না করে। আপনারা একটু চেষ্টা করলে বৈধভাবে, কারণ এখন প্রতি বছরেই ইতালি সহ বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু ডিগলার দেয়, যেটা গভর্নমেন্টই আসলে নেওয়া। এখন সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে আসলে কোনটা কোন ট্রাভেল এজেন্সি কিংবা যারা রিক্রুট করছে, যারা বিদেশে লোক আসলে পাঠাচ্ছে? এই জায়গাটা আপনি যেটা বললেন, এই জায়গাটা একটু কঠিন, কারণ কি সৎ মানুষ তো সমাজে বড় অভাব, বিশেষ করে আমাদের মতন দেশে। কিন্তু অনলাইন এবং ডিজিটাল ইন্টারনেট প্ল্যাটফর্মে কিন্তু আসলে সবকিছু আছে বর্তমানে। হ্যাঁ, সেটাই যাচাই করার সেটা পদ্ধতি কি? যাচাই তো করতে হইবে যারা আছে, বা নিজের থেকেই যাচাই করে নিতে হবে বিভিন্ন ইসের মধ্যে। এটা তো আসলে ওইভাবে বলা যাবে না, এটা আপনাকেই যাচাই করতে হবে যে কোনটা আসলে মানে সঠিক। আমি ওইটাই জানতে চাচ্ছি, যাচাই করার কোনো ওয়ে আছে কিনা? ধরেন আপনার একজন আমাকে ইতালি নিবে জি জব ভিসায় বলে, সে আমার থেকে 15 লাখ টাকা নিল। তো এরপরে ওয়ার্ক পারমিট সে দেখালো, বা কি বলে নুলুস্তা না কি বলে জি যেন, জি জি দেখালো। তো এটা যে অরিজিনাল নুলুস্তা, এটা আমি যাচাই করবো কি করে? আসলে এইটা অনলাইনে চেক করা সম্ভব এখন Online এ check বর্তমানে। করা যায়? হ্যাঁ, এখন বর্তমানে অনলাইনে চেক করা সম্ভব। আর ভিসার ব্যাপারটা হচ্ছে কি, এটা ভিসা পৃথিবীর কোনো আপনার ইমিগ্রেশন আইনেই ভিসা কেনা বিক্রির কোনো বৈধতা নাই, আচ্ছা, পৃথিবীর কোনো ইমিগ্রেশন আইনে। কারণ আপনাকে প্রত্যেক দেশেই, সৌদি আরব, মিডল ইস্ট বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যেখানেই বলেন, সরকারের জাস্ট নামমাত্র একটা ফি দিতে হয়, বাকিটা কিন্তু টোটালি। এখন এটা মধ্যবর্ত মানে ভোগী যারা, তারা কিন্তু এই পয়সাটা আসলে এদিক সেদিক করে। হ্যাঁ, আমি তাদেরকে দালাল বলে আখ্যায়িত করব না, কিন্তু এই জায়গাটা মানুষ আসলে, আমাদের দেশের মানুষগুলা সহজ সরল যারা, তারা আসলে এই প্রলোভনে পড়ে যে বিদেশে গেলে সে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে। কিন্তু সে যদি একটু চেষ্টা করে, তাহলে ইন্টারনেটের মাধ্যমে সে যোগাযোগ করে সে যেতে পারবে, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, তার মানে আমরা আসলে দালাল একটা ভালো শব্দ, এটা আমরা যদিও নেগেটিভ অর্থে ইউজ করি, মিডলম্যান বলতে পারি, এটা আরো চমৎকার শোনায়। জি, মিডলম্যানরা অবশ্যই তাদের ভালো তো contribution অবশ্যই আছে, ভালো অবশ্যই যারা ভালো তারা তো আছে, কাজ এবং করে। হ্যাঁ, তাদের মাধ্যমেই তো আসলে আমরা প্রবাস জীবনে যাওয়া, আমাদের রেমিটেন্স ইনকাম করার যে পদ্ধতি, এগুলো কিন্তু তারাই তো আমাদেরকে দেখিয়েছে। সো তাদের অবদানও অনেক, প্রবাসীদের পাশাপাশি যারা আমাদের প্রবাসীদের প্রবাস জীবনে যাওয়ার জন্য হেল্প করে। কিন্তু এটা আক্ষেপের বিষয় যে তাদের মধ্যে অনেকেই আবার আছে ডিসঅনেস্ট, যাদের কারণে আসলে প্রবলেমটা হয়, মিথ্যা বলে, মিথ্যা প্রলোভন দেখে। তো সাধারণ মানুষের ক্ষেত্রে তাহলে সে যদি কোনো ভিসা পায়, তাহলে ভিসাটা যাচাই করার ওয়ে আছে? আপনি অবশ্যই বললেন। যাচাই করার ওয়ে আছে। তো আপনি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, বা যারা দেখছেন অডিয়েন্স, যে সাইদ ভাই যা বলছেন উনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছেন। অনেক কিছুই হয়তো আমাদের গভর্নমেন্টের সাথে কিংবা আমাদের নিয়ম নীতির সাথে 100% হয়তো মিলবে না, বাট উনি যেভাবে বিষয়টাকে দেখছেন সেভাবে বলছেন, এবং এটা অনেকাংশে মিলবে যেহেতু উনি নিজে অভিজ্ঞতা সম্পন্ন এবং অভিজ্ঞ, একদিনের দুদিনের না, প্রায় দীর্ঘ প্রায় 20-22 বছরের অভিজ্ঞতা। তো আমরা অবশ্যই এটা মেনে চলবো যে যে কোনো দেশে যাওয়ার জন্য আমরা সুযোগ পেলেই, আমরা কারো কাছে খবর পেলে আমরা ঝাঁপিয়ে পড়বো না, আমরা অবশ্যই যাচাই বাছাই করবো। এবং ইউরোপের মতো দেশেও যদি হয়, আমরা ভিসাটাকে, এবং যেটা বলেন ভাই, ইতালি যদি হয় নুলুস্তা, এটা আমরা যাচাই বাছাই করবো। বর্তমানে অনলাইনে যাচাই করার অনেক পদ্ধতি আছে, অনেক ওয়ে আছে, এটা যাচাই করা যায়। আচ্ছা, আমরা ইতালিতে ফিরে আসি ভাই। জি, আপনি তো ইতালি গেলেন। আচ্ছা, ইতালিতে একটা বড় প্রবলেম এখন আমরা যেটা দেখছি, যে তারা ভিসা দিচ্ছে, জি, এবং সেখানে যাওয়ার পর অনেকে নুলুস্তাও দিচ্ছে, জি, কিন্তু সে অনুযায়ী কাজ দিচ্ছে না। এটা একটা বড় প্রবলেম, এটা আমার মনে হয়। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মধ্যস্বত্বভোগী যে লোকটা, মিডিয়া, সে হয়তোবা মালিকের সাথে কথা বলে আপনাকে নিছে, নেওয়ার পরে এখানে গেছে, যাওয়ার পরে আসলে ওই মালিকের ওইভাবে কাজ তার আগে ধরেন 4 জন লোক লাগতো, এখন তার কাজ কমে গেছে, 2 জন তার লাগতেছে।
হ্যাঁ, ওই জায়গাটা যখন সমস্যা হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে লোকটা নতুন গেছে তাকে লাগলো না। এই জায়গাটা অনেকে প্রতারিত হয় আসলে। এই জায়গাটা অনেকে প্রতারিত হয়, যার দরুন আপনার গিয়া অনেকেই যাওয়ার পরে সে তার মালিক খুঁজে পায় না। কারণ যে মাঝখানে থাকে সে হয়তোবা ওই সমস্যাটায় পড়ে, এবং যে নতুন লোকটা যায় সেও ওই সমস্যাটায় পড়তে হয় যে আসলে আমি আসলাম এখনো কোনো কাজ পাইতেছি না। কিন্তু একটু আসলে যেহেতু এখন কারণ ওইখানে যারা একটু সচেতন, যারা অনলাইন বুঝে, কারণ ওইখানে ধরেন আপনার কাজের মানে আপনার অ্যাপ্লাই করার জন্য এক ধরনের সংস্থা আছে। আচ্ছা, সেটা হচ্ছে হলো আপনার লাবোরো, যেটা মানে কাজ খোঁজার জন্য এক ধরনের সংস্থা আছে। সেখানে গিয়ে আপনি যদি একটু মোটামুটি যারা আমাদের কমিউনিটি যারা সচেতন ব্যক্তি আছে তাদের হেল্প নেয়, তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করলে, বা বিভিন্ন এজেন্সি আছে কিন্তু রাস্তায় দেখবেন বিভিন্ন মোড়ে মোড়ে এজেন্সি আছে, যে আপনি কাজ খুঁজতেছেন তাদের কাছে গিয়া একটা সিভি বানিয়ে আপনি জমা দিলে তারা আপনাকে ডাকে। তার মানে যারা, আমি একটু সহজ করে দেই, মানে আমি যেটা বুঝেছি, তার মানে যারা গেল নুলুস্তা নিয়ে গেল, কোনো কারণে যাওয়ার পরে ওই কোম্পানি সে খুঁজে পাচ্ছে না, কোম্পানি খুঁজে পাচ্ছে না, বিষয়টা আপনার কোম্পানি আছে কিন্তু কোম্পানি যে পরিমাণে চাহিদা ছিল সেটা এখন তার কাজ কমে গেছে, যেতে যেতে কমে গেছে। হ্যাঁ, তো ওই পর্যায়ে সে আসলে হতাশ না হয়ে তার একটা সিবি রেডি করে ওইখানে স্থানীয় এজেন্সি আছে বা আমরা বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের হেল্পের মাধ্যমে জব পোর্টাল আছে, বাংলাদেশের জব পোর্টাল আছে, এবং সেটা সরকারি এবং বেসরকারি দুইভাবেই আছে, সরকারিভাবে এবং বেসরকারিভাবেই। ওইখানে অ্যাপ্লাই করলে তাদের জব পাওয়ার সম্ভাবনা 100%। তার মানে তাহলে এখানে আর না কাজের কোনো সমস্যা, কিন্তু যারা একটু কম বুঝে তাদের জন্য সমস্যাটা, কারণ তারা দেখা যায় রাস্তাঘাটে ফেরি করতেছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতেছে বা অবৈধ কাজ করতেছে, তারা ওইভাবে ভাষা বোঝে না, ভাষার একটা ভয় থাকে নতুন অবস্থায়, তখন তো আবার আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে কন্ট্রোল হওয়ার একটা সম্ভাবনা থাকে, ভয় থাকে। কিন্তু এগুলা না বোঝার কারণে আবার অনেকে আছে আমাদের দেশ থেকে যারা যায় একটু যদি নিজের আসলে একটু ওই যে একা আড়ালে রাখতে চায়, আমি যা আসলে একটা বাঙালি দোকানে বা একটা অবৈধ একটা কোনো রকম একটা কাজ করলেই, কারণ সে তো হিসাব করে যে আমি 500 ইউরো পেলে এখন প্রায় 500 মানে 150 টাকা করে 75,000 টাকার মতো আমার যথেষ্ট। আমি বাংলাদেশে কিছুই করতাম না, এখন তো 75,000 পাইতেছি, বা 1,000 ইউরো ইনকাম করলে কোনো রকম করে সে বৈধভাবে কাজ না করে সে অবৈধভাবে করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ঠিক না। কারণ এখানে একটু চেষ্টা করলে সেই ক্ষেত্রে সে দেখা যাচ্ছে যে আপনি ভালো একটা কাজ, ওই যে আমি বললাম যে বিভিন্ন জায়গায় এজেন্সি আছে বিভিন্ন, এবং সরকারের প্রত্যেকটা শহরে সরকারের এমপ্লয়মেন্টদের নেওয়ার জন্য একটা আপনার সেন্টার আছে, যেখানে আপনি অ্যাপ্লাই করলেই 100% আপনার কাজ মিলবে। এই জায়গাটা তো কোনো সন্দেহ নেই। তার মানে একেবারে নিজের মতো করে পালিয়ে না থেকে বা রিজার্ভ না থেকে তার বাংলাদেশি কমিউনিটি খুঁজে বের করা, কারো না কারো সাহায্য চাওয়া, এবং তাদের মাধ্যমে যদি আসলে অ্যাপ্লাই করে তার জব হওয়ার সম্ভাবনা 100%। এই সকল ক্ষেত্রে তো আসলে অনেকেই বাঙালিদের খুঁজে পায় না। তো ধরেন একজন ইতালি গেল বা একজন সৌদি গেল, সহজেই নিজের কমিউনিটির ভাইদের খুঁজে বের করার কোনো পথ আছে কিনা? অবশ্যই, কারণ আপনি প্রত্যেকটা শহরে এখন বাংলাদেশের যেই শহরগুলোতে যাবেন প্রত্যেকটা শহরেই দেখবেন যে বাংলা কমিউনিটিটা এখন স্ট্রং মোটামুটিভাবে ইউরোপের মতন সব জায়গায়। এবং আমরা বাঙালিরা বিশেষ করে যেখানে বাঙালি আছে ওইখানেই যাই, মাটির নিচেও পাওয়া যায় না। এই জায়গা থেকে আবার চাইনিজটা অনেক ফাস্ট, যে তাদের মানে তারা আমাদের চেয়ে অনেক বেশি সব জায়গায়। আর আমার বাঙালিরা তো যেখানে বাঙালিরাই বাঙালিদের কাছে যায়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এবং তারা সেখানে গেলে বাঙালি কমিউনিটি খুঁজে পাওয়াই যায়। এটা এই যে মানে এখন আর আগের মতন সমস্যা হয় না। আমরা একটা সময় তো আসলে অনেক কষ্ট করছি, আমার সময় ধরেন আজ থেকে 20 বছর আগে, এবং আমার আগে যারা তাদেরও অনেক গল্প শুনছি। হ্যাঁ, মানে অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে। কিন্তু এখন যারা যাচ্ছে তাদের তো আসলে ওই মানে তারা ওই লাইফটা দেখেই নেই, যে এই কষ্টের লাইফটা, আসল কষ্টের। এখন তারা গেলে হয় সরকারিভাবে তারা বাসা পায়, সরকারিভাবে তারা মানে আমাদের দেশে যেটা এতিমখানার মতন, যেটা সোশ্যাল, ওই দেশের সোশ্যালের আন্ডারে তারা বাসা পাচ্ছে, এবং তারা খাবার পাচ্ছে, তারা একটা মাসিক আপনার হাত খরচ পাচ্ছে, এই 3-4টা জিনিস। এবং সাথে সাথে তার রেগুলারিটি, তার বৈধ হওয়ার সুযোগটাও সে পাইতেছে, অবৈধ গেলেও সে বৈধ হওয়ার সুযোগটা পাইতেছে। কিন্তু আমাদের সময়ে আজ থেকে 15-20 বছর আগে এই সুযোগটা তখন ছিল না। অতএব এখন আরও অনেক ইজি বৈধভাবে। তারপর আমি বৈধভাবে মানে অবৈধভাবে যাওয়ার জন্য আমি কাউকেই মানে সুপারিশ করতেছি না। আপনারা 100% চেষ্টা করবেন বৈধভাবে যাওয়ার জন্য, তাতে করে আপনার কাজ অবশ্যই মিলবে। আচ্ছা, বৈধভাবে যদি কেউ ইউরোপ যেতে চায় তার আসলে কি 40-50 লক্ষ টাকা লাগে? না, এই জায়গাটা একজন মানুষ আপনার মধ্যপ্রাচ্যে গেলে আমরা জানি যে 4 থেকে 5-6 লাখ টাকা হয়ে যায়। আবার একজন যদি ইতালি, জার্মান বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যেতে চায়,
অনেকেই দেখি যে 30 লাখ 40 লাখ টাকা দিয়েছে, অনেক দিন বসে আছে, টাকা আবার মাইর হয়ে যায়। আসলে এগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা অনলাইনে বিভিন্ন অনলাইন পোর্টালে বিভিন্ন সামাজিক মাধ্যমে শুনতে পাই, কিন্তু বাস্তবটা তো আসলে আপনি আমাকে কত টাকা দিচ্ছেন এটা ওই মানে কোনো ডকুমেন্ট নেই, আসলে ঘটনাটা ভিতরে কি এটা আসলে জানি না। কিন্তু আমি আপনাকে প্রথমেই যে কথাটা বলছি, পৃথিবীর কোথাও কোনো ইমিগ্রেশন আইনে নাই ভিসা কেনা বিক্রির, পৃথিবীর কোথাও কোনো ইমিগ্রেশন আইনে নেই। আপনি আমেরিকা যান, লন্ডন যান, মিডল ইস্টে যান, ঠিক সৌদি আরব আমি ছিলাম, সেম কন্ডিশন। এখানে যেটা হয় সেটা হলো মধ্যস্বত্বভোগী যারা, মিডিয়া যারা, তারা হয়তো বা আপনার আমার কাছ থেকে কিছু টাকা নেয়, কিন্তু ইমিগ্রেশন আইনে এই টাকাটাই আমি জানতে চাচ্ছি। ধরেন রেগুলারলি যেটা বৈধ হোক অবৈধ হোক যেটা নেয়, একজন মানুষ ইতালি যেতে চায় জব ভিসায় বৈধভাবেই, এটা তাদের ব্যাপার। আসলে এটা আমি একটা আনুমানিক ধারণা, যাতে করে আপনার কথা শুনে অন্তত কেউ লাভ দিয়ে 40 লাখ খরচ করে না ফেলে। এটা তো আমি অবশ্যই না বলবো তাকে লাভ দিয়ে 40 লাখ কারণ খরচ আমার করে। জানা মতে আমার পরিচিত অনেক এজেন্সি আছে যারা 10 থেকে 15 লাখ টাকার উপর আসলে নেয় না। হ্যাঁ, এবং মোটামুটি 6 মাসের ভেতরে তার ভিসা হবে কনফার্মেশন থাকে। যদি না হয় কোনো কারণে একটা অ্যাপ্লিকেশন ফি বাবদ কিছু টাকা থাকে, ওইটাই হয়, ওইটা হয়তো কাটা যায় আর কি। ফেরত যায় না, নন রিফান্ডেবল। এছাড়া বাকি ধরা খাওয়ার এছাড়া তো বাকি থাকে না। তো বোঝেনি আসলে। এটা কিন্তু তো অনেকেই যে আমরা শুনি বিভিন্ন জায়গায় যে নিঃস্ব হয়ে গেছে, 10 লাখ টাকা মেরে দিছে, 20 লাখ টাকা মেরে দিছে, অনেকদিন। এটা বললাম না যে ওই যে আমাদের আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দালাল চক্র কাজ করে, যে দালাল চক্রের প্রলোভনে পড়ে যে তুমি প্রয়োজনে এখন বাড়ি বিক্রি করে যাও, তুমি তো বাড়ি তো তোমার পুরো হাট সহ তুমি কিনে ফেলাবা, অ্যাডভার্টাইজ এরকম থাকে। অলিক কল্পনা তাকে বোঝায়। দেখায়। হ্যাঁ, কারণ দেখেও তো যে আমার বাড়ির পাশে আসলে ওই রহিম করিম জসিমউদ্দিনের ছেলে গেছে, যাই তো কোনো রকম কষ্ট করে বাবা পাঠাইছে, এরপর তো দেখা যাচ্ছে সে 3 তলা 4 তলা বাড়ি করছে। হ্যাঁ, তার মানে কি, তো ঘটনা তো সত্য। তাহলে ও পারছে, তাহলে আমি পারবো না কেন? ওই চিন্তা চেতনা থেকে হয়তো বা সে চিন্তা করে তাহলে আমি 40 লাখ খরচ করতে সমস্যা কি? হ্যাঁ, আর তখন দালালেও সুযোগটা নেয়। হ্যাঁ, তাইলে সে দালালেও সুযোগটা নিয়ে তাকেও টাকাও নেয়, আবার সেও এটা তো দালাল আসলে। ওই যে বললাম না, আপনার মেসেজ কি থাকবে যে ভালো করে যাচাই করা, মিনিমাম অবশ্যই আমার একটা অ্যামাউন্ট আপনি যদি বলেন যে কত থেকে কত হতে পারে, সেটা 5 থেকে 15, 10 থেকে 15। না, এটা তো আমি প্রথমেই বললাম আসলে এটার কোনো অ্যামাউন্ট নাই, এটার কোনো অ্যামাউন্ট নাই। এখন এটা তো ডিপেন্ড করে আসলে আপনি যেই এজেন্সি বা যেই মিডিয়া, তাদের খরচ কত টাকা যায় বা কি যায়, কিন্তু নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট আসলে বলা যাবে না। কারণ এটা আসলে 3-4টা মানে ধাপ যখন পার হয় তখন এটা ডিপেন্ড করে আসলে কার কত টাকা খরচ হইতেছে। কিন্তু সেটা তো আসলে 15-20 লাখের উপর হওয়ার সম্ভাবনা না, নাই। 15-20 লাখ টাকার হওয়ার উপরে সম্ভাবনা থাকে না, এটা ঠিক আছে, এর উপরে হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু প্রথমেই আমি যেটা বললাম যে বারবার আমি বলতেছি যে পৃথিবীর কোথাও কোনো ইমিগ্রেশন লতে নাই আপনি ভিসা কেনা বিক্রি করতে পারবেন। একটা সরকারি ফি, নামমাত্র ফি দিতে হয়, ওইটা দিয়ে আপনাকে যেতে হয়, ওইটা দিয়ে আপনাকে যাওয়া উচিত। কিন্তু যেটা হয় সেটা মিডিয়া বা দালালদের একটা একটা লভ্যাংশ তাদের থেকে যায়। আচ্ছা, এটাই আমাকে বলতে হবে আসলে। আচ্ছা, আমরা ফিরে আসি আপনার ব্যক্তি জীবনে। আপনি প্রবাসে একদম সাইদুর রহমান গ্রামে থাকলেও তো আপনি বিভিন্ন দিকে হেঁটে বেড়ান, টাইম টেবিল রুটিন হয়তো একরকম থাকে। আহ, জীবনযাত্রা এবং বাস্তবতা যেটা আপনি ফিল করেন, সেখানে গিয়ে আপনি কিভাবে আপনার রুটিনটা মেনটেন করেন, আপনার ডেইলি রুটিন? আচ্ছা, আমার ডেইলি রুটিনটা হচ্ছে একটা সময় ধাপে ধাপে চেঞ্জ হয়েছে। এখন তো ধরেন আমার আসলে যে ব্যবসা আছে, আগে একটা সময় অন্যরকম ব্যবসা ছিল। আমি ওই দেশে খোলা বাজারে ব্যবসা করতাম। খোলা বাজার বলতে যে আমরা ধরেন সপ্তাহে 7 দিন 7 জায়গায় হাট বসতাম। আমাদের দেশে যেমন আছে না যে আজকে এই মেলার জায়গায় মতো। হাট, মেলার মতন। মেলা ঠিক না, এটা সাপ্তাহিক হাট। হাটের মতো। সাপ্তাহিক হাট। আমাদের গ্রামগঞ্জে যে হ্যাঁ, হাটগুলো আমরা দেখি, হ্যাঁ। কিন্তু ইউরোপের হাটগুলা ঠিক সেম। তবে সেটা গাড়ির মাধ্যমে আপনাকে মাল যায় এবং নির্দিষ্ট পৌরসভার আন্ডারে আপনাকে ওই ব্যবসাটা করতে হয়। এটা আপনি ইচ্ছে করলেই করতে পারবেন না। তো সেটা আমি আসলে, তখন আমার লাইফটা ছিল প্রতিদিন সকাল ফজর নামাজ পড়ে আমি বের হয়ে যেতাম। বের হওয়ার পরে 8টার মধ্যে আমরা ওই মানে আমার শপটা আমি টোটালি খুলতাম। খোলার পরে আমার ওইখান থেকে আমরা সেল-টেল করার পরে আবার 12টা-1টার মধ্যে আমরা বন্ধ করে 2টার মধ্যে আমরা বাসায় চলে আসতাম। এটা ছিল একটা সময় লাইফ। আসলে দীর্ঘ প্রায় 10টা বছর আমি এভাবে লাইফটা কাটাইছি। তাই মাস 6 যাবত আমি আসলে আমার ব্যবসাটা একটু ঘুরাইছি। তো এখন আলহামদুলিল্লাহ সকালে আসি 8টা-9টার মধ্যে আমার রেস্টুরেন্টে আসি। আসার পরে আমি আমার রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে এখন বর্তমানে আছি। এখন যেহেতু 3-4 জন লোক আছে, এইজন্য আসলে ওইরকম কোনো শিডিউল নাই। নিজের শরীরের প্রতি একটু যত্ন নেওয়ার চেষ্টা করি যত টাকা পারি। তার মানে দীর্ঘদিন পরে হলো আপনি এখন শুধুমাত্র আর জব করছেন না, এখানে আপনি উদ্যোক্তা হিসেবেও আমি এখন উদ্যোক্তা হিসেবে আছি। লাইফটা সেটেল করতে পেরেছেন। জি। তো ভাই, বিদেশে যারা যায় তাদের তো আসলে বাংলাদেশের পরিচিত আবহাওয়া, পরিচিত খাবার পায় না। এই
খাদ্যাভ্যাসের বিষয়ে আপনার কি না, কি এটা সমস্যা আসলে face করছেন? সম্পূর্ণ ভুল ধারণা। আপনি বোধহয় এই ব্যাপারটা জানেন না। আমার রেস্টুরেন্টে আমি 100% বাংলা খাবার বিক্রি করি। 100% 100% বাংলা খাবার। আপনার ভাত, মাছ, ডাল থেকে শুরু করে সব ধরনের খাবার আমার রেস্টুরেন্টে আছে। এবং ইউরোপের বড় বড় শহরে, বিশেষ করে আমি ফ্রান্সে গেছি, 100% বাংলা রেস্টুরেন্ট, বাংলায় সাইনবোর্ড লেখা। লন্ডনে গেছি, লন্ডনে বাংলায় সাইনবোর্ড লেখা। প্যারিসে, তারপরে জার্মানে, বার্লিন, বন্ড শহরে, হ্যাঁ, আপনার বার্লিনে, সব জায়গায় বাংলা রেস্টুরেন্ট আছে, বাংলায় লেখা। এই সমস্ত আপনার জায়গায়, বড় বড় শহরে, এবং ইতালির রোম, মিলানো, নাপোলি, বাংলায় লেখা সম্পূর্ণ রেস্টুরেন্ট। এখানে ভাত, মাছ বিক্রি করা হয় এবং সম্পূর্ণ বাংলা খাবার। এই খাবারের এখন ব্যাপারে যারা যেতে চায় ওই আগের মিথগুলো এখন আসলে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন গ্লোবালাইজেশনের যুগ, এখন সব জায়গায় আসলে বাংলাদেশের জিনিসপত্র পাওয়া সবকিছু আপনি এমন কোনো তরি-তরকারি পাবেন না যে ওখানে পাওয়া যায় না। এমন কোনো আপনি এখানে পাবেন না, কিন্তু আমরা ওখানে পাই। কারণ সেটা পয়সার বিনিময়ে। বাংলাদেশে আপনি এখানে বসে আপনি যে জিনিসটা পাবেন না, কিন্তু আমরা ওখানে পাচ্ছি নিয়মিতভাবে। বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, মানে অনেক ই-কমার্স এখন আছে, গ্লোবাল ই-কমার্স, যারা বিভিন্ন দেশের মানে সিলেক্টিভ প্রোডাক্টগুলো আপনি যা চান সেটাই ওখানে সেটাই ওখানে আসে আসলে। তার মানে এখন বিদেশে বসেও আপনি বাংলাদেশকে কিছুটা ফিল করতে পারেন। জি, 100%। কারণ এখানে বাংলা রেস্টুরেন্ট থেকে শুরু করে বাংলা খাবার, বাংলা কালচার, বাংলা মসজিদ, সবকিছু আপনাকে মেনটেন, এবং বাংলা ভাই মানে সবকিছু পাওয়া গেল, মন মতো কি খাওয়া যায়? টাকা পয়সার একটা বিষয় থাকে না? না, আসলে ওই যে বললাম যে এই কথাটা আবার আমাকে একটু বলতে হয় যে আমরা যে 5টা মৌলিক চাহিদা, আসলে এই মৌলিক চাহিদাগুলো আমাদের দেশের চাইতে বিদেশে মানুষ মানে শতভাগ পূরণ করতে পারে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এটা শতভাগ আপনি কিন্তু পাচ্ছেন। এই জায়গা থেকে কিন্তু আসলে একবার যারা বিদেশে যায়, তারা আসলে আমাদের দেশের প্রতি ওরকম টানটা অনেকটাই কমে যায়। কিন্তু শেকড়ের টানে বারবার মানুষ আমরা আসি, কিন্তু এই মৌলিক চাহিদাগুলো কিন্তু আসলে ওই দেশে শতভাগ পূরণ। তার মানে প্রথমত কষ্টটা হলো গিয়ে পরিবেশে ম্যানেজ করে অ্যাডজাস্ট করা, তারপরে চ্যালেঞ্জটা শুরু হয়ে আসলে ভালো জব পাওয়া। আর যদি জবটা কোনো মতেও পায়, এরপরে আসলে তার থাকা খাওয়ার চিন্তার জন্য কোনো সমস্যা না, মৌলিক চাহিদার থেকে তার কোনো সমস্যা হয় না। তবে ইউরোপে একটা বড় সমস্যা হয়েছে বর্তমানে বাসস্থান। কারণ মানুষের যেই পরিমাণে বাড়ছে, ওই পরিমাণে আসলে বাসা বাড়ি, বাসস্থান একটা বড় লিভিং কস্ট অনেক বেশি, লিভিং কস্টটা একটু বেশি। কারণ আপনার ওই পরিমাণে হাউস এখনো তৈরি হয়ে ওঠে নাই। এটা সব জায়গায় আমি দেখছি, ফ্রান্সে দেখছি, লন্ডনে দেখছি, সব জায়গায় বাসার একটা ক্রাইসিস আছে। এটা একটা বড় প্রবলেম। আসলে আমাদের বাংলা কমিউনিটির মধ্যে সবসময় একটা হতাশা বিরাজ করে, এবং বাংলাদেশি যারা, বাঙালি যারা নতুন যারা যায়, তাদের মধ্যে একটা হতাশা বিরাজ করে। কারণ দেখা যাচ্ছে যে আমরা একটা বাসায় যেখানে থাকার পারমিশন আছে 8 থেকে 10 জন, মানে 8 থেকে 10 জন না, 4 থেকে 5 জন ম্যাক্সিমাম, সেখানে আমরা 8 থেকে 10 জন থাকতে হচ্ছে। এই জায়গাটা আর যেহেতু থাকতেই দিতে হবে, কারো না কারোর মাধ্যমে, কেউ না কেউ কারোর সাথে তো কারো পরিচয় হয়ে এখানে আসার পরে তো তাকে থাকতে দিতেই হবে। এটা কি মূল কারণ কি আসলে টাকা বাঁচানো? না, টাকা বাঁচানো না। এটা মূল কারণ হচ্ছে যে বাসার ক্রাইসিস আছে, আসলে প্রচুর পরিমাণে বাসার ক্রাইসিস, যেটা পাওয়া যায় না বাসা। আচ্ছা, যার কারণে যেটাই পাওয়া যায় সেখানে দুজনের জায়গায় 4 জন থাকতে হয়। আচ্ছা ভাই, প্রবাসে যারা যায়, আপনি তো গিয়েছেন, পরিবারকে তো মিস করেন। এখন হয়তো আপনার পরিবার ওখানে নিয়ে গেছে নাকি? তো যখন আপনার পরিবার নেন নাই, বা যাদের পরিবার দেশেই থাকে, তাদের ক্ষেত্রে একাকিত্বটা আসলে কেমন ফিল করেন? একাত্মটা আমার ব্যক্তিগত, আমি তো দেখি আসলে, আমি তো এখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে পড়ে তো সবাই আসে, যাদের ফ্যামিলি আছে তাদের সাথে তো কথা হয়, যাদের ফ্যামিলি দেশে আছে আর কি, তাদেরকে তো বুঝি তাদের মানসিকতা। আমার অবস্থা এরকম, একটা সময় আমার ফ্যামিলি যখন আমি নেই, তখন আমার মনে আছে, তখন ওই যে বুথ টেলিফোন আসছিল না, তখন মোবাইলটাও এত অ্যাভেলেবেল না। আসলে বুথ টেলিফোনে আমরা কার্ড দিয়ে কথা বলতাম। দেখা যাচ্ছে শনি রবিবার আমাদের বন্ধ, বুথ টেলিফোনের ভিতরে বসে শনি রবিবার বন্ধের দিনে আমরা কার্ড দিয়ে কথা বলতাম। শীতের মধ্যে প্রচুর শীত, পায়ে ঠান্ডা লেগে যেত, প্রচুর কষ্ট হতো, কিন্তু তারপর আমাদেরকে এই কষ্ট করে দেশের যোগাযোগ, দেশের প্রতি মায়া, ছেলে সন্তানের প্রতি, ফ্যামিলির প্রতি যে খোঁজখবর নেওয়াটা, এটা অনেক কষ্ট করে। এটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে, এবং ঠিক এখনও যারা আছে তারাও ঠিক একই, যাদের ফ্যামিলি নাই, প্রচুর পরিমাণে এই জায়গাটা তো সবসময় তারা ফিল করে। এবং মানে এটা তো আসলে, এবং আমরা যারা প্রবাসে থাকি, তাদের যে আসলে দেশের প্রতি কতটা মায়া, এটা দেশে যারা আছে তারা আসলে বুঝে না। তারা কখনোই বুঝবে না যে আমরা আসলে দেশটাকে কত বেশি মিস করি। কিন্তু দেশে আসার পরেও আমার কাছে খারাপ লাগে, এই পরিবেশ আমার কাছে ভালো লাগে না, কিন্তু তারপরও আমি আমার দেশ,
আমার বাংলাদেশ, আমার জন্মভূমি, আমার শিকড়, আমার মাটি, মানে এটা আমাকে আসলে সবসময় মানে ভাবিয়ে তোলে। তো এই জায়গা থেকে প্রত্যেকটা মানুষই যারা দেশে যাদের ফ্যামিলি থাকে তারা আসলে অনেক বেশি মিস করে তার ফ্যামিলির, এটা সবাই। এটা আমার এই জায়গাটা আসলে খুব মায়া চলে আসে। যদিও আমার ফ্যামিলি এখন আমি রেখে আসছি, যে আমার ছেলে, আমার ওয়াইফ যাদেরকে রেখে আসছি, তারপরও আমি দেশে আসছি আমার স্বল্প সময়। কিন্তু এই যে কিন্তু মিস করেন, এই যে প্রবাসে যারা যায় তারা পরিবারকে মিস করে, এই এত কষ্ট করে আহ, এত দূরে থেকেও পরিবারের ভালো থাকার জন্য ইনকাম করে এবং সেটা পাঠায়, কিন্তু যখন মন মতো কথা বলতে পারে না, সবার মন ভরাতে পারে না, সবাইকে খুশি করতে পারে না, তখন কেমন লাগে? আসলে এই জায়গাটা পূরণ হয় না, আসলে এটা কখনই পূরণ হয় না। আমি দীর্ঘ 20 বছরও পারি নাই, আর কবে পারবো জানি না। কারণ আমরা যারা প্রবাসে থাকি তাদের উপর আসলে আমাদের আত্মীয় স্বজন, সমাজ, দেশের মানুষের একটা বড় আশা থাকে। এটাই স্বাভাবিক, আশা থাকাটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আসলে আমাদেরকে ওইভাবে মানে আমরা অনেকেই পূরণ করতে পারি না। আর এটা সম্ভবও না। কারণ দেশে বিদেশে আমি কয়েকদিন আগে একটা দেখছিলাম। উম মানে সোশ্যাল মিডিয়া একটা দেখছিলাম, আমেরিকার এক ছোট ভাই। ও গাছে মানে টাকা লাগায়া তারপরে ছবি মানে ভিডিও করতেছিল যে বিদেশে গাছের টাকা দেখেন। মানে অনেকে আমরা দেশে বসে আসলে মনে করি যে বিদেশে মনে হয় গেলেই গাছে টাকার মেশিন, যে গাছে টাকার গাছ আছে, ঝাঁকি দিলেই বোধহয় পড়বে। কিন্তু ব্যাপারটা আসলে এত সহজ না। কারণ জীবনটা অনেক কঠিন, আসলে বিদেশে শুরুটা তাদের অনেক কঠিন। হ্যাঁ, একটা সময় তারা ভালো করে, অনেকদিন থাকলে পরিবেশের সাথে তারা মিলে ভালো করতে পারে, কিন্তু সেটা সময়ের ব্যাপার। খুব লম্বা সময় পার করতে হয় তাদেরকে। আমি কিছু মানে র্যাপিড ফায়ার টাইপের প্রশ্ন করি, যেমন আপনি যখন খেতে বসেন অথবা খাওয়ার জন্য কিছু মনস্থির করলেন, সেক্ষেত্রে আপনি দেশি খাবার, একেবারে ভাত ডাল মাছ কিংবা আলু ভর্তা খাওয়া, এটা প্রেফার করেন নাকি পিজা বার্গার এগুলো প্রেফার করেন? না, আমি কখনোই আসলে পিজা বার্গার প্রেফার করি না। আমি মূলত ভাত ডাল মাছ, এটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। হ্যাঁ, এইটাই আমরা বেশি খাই বাঙালিরা। যেমন আমার ছেলে, আবার যেহেতু বড় ছেলে, ওইখানে সে একটা পরিবেশে বড় হয়েছে, ওর হিসাব আলাদা। ও ভাত মাছ খায়, তবে তার চেয়ে সে বেশি ওইটা প্রেফার করে, পিজা, পাস্তা। এটা মানে তার পছন্দটা বেশি হয়ে যায় ওইখানকার খাবার। এটাও বাঙালি খাবারও খায়, তবে তুলনামূলক কম আর কি। আর আমি নিজে বিদেশেও তো আপনি ট্রাফিক জ্যাম দেখেন। হ্যাঁ, ট্রাফিক জ্যাম ওইটা প্রেফার করেন নাকি আপনি রিক্সার ঘুরতে পছন্দ করেন? এটা আসলে দুই রকম পরিবেশ, দুই রকম কথা। কারণ হচ্ছে এখানে রিক্সায় ঘোরাটা যেই পরিমাণে ধুলো বালি, তারপরে আপনার নয়েজি জ্যাম, তারপরে পরিবেশের চারদিকে ময়লা, হ্যাঁ, তারপরও আমার দেশ, মানে আমি ওইটাকে বারবার বলতেছি, তারপর আমার দেশ ভালো লাগে। কিন্তু ওই জিনিসগুলা যখন মানে হয় তখন খুব কষ্টও লাগে যে আমার দেশটা তো আসলে ভালো হতে পারে। কারণ আমি আসলে কথাটা বলে কিভাবে ভেবে জানি না, যেহেতু এই দেশের সমস্ত ভিআইপি পার্সনদের সবাই কিন্তু বিদেশ ঘোরা, এবং তাদের সন্তানরা, এবং তারাও কিন্তু বিদেশে থাকে, কিন্তু তারা এই দেশটাকে এইভাবে নিচে রাখছে। তারা ইচ্ছা করলে কিন্তু পারে। আমার মানে এটা আমার এই দুদিন যাবত আমি আসছি, তারা যদি একটু চেষ্টা করে, এই যে রিক্সায় ঘুরে যে এনভায়রনমেন্ট, যে পরিবেশটা আমাদের দরকার, রিক্সা করতে ভালো লাগে, কিন্তু এই পরিবেশটা তো আসলে আশেপাশের দিক তাকাইলে এটা নাই, কিন্তু তারপরও ভালো লাগে। আর ওখানকার ধরেন ট্রাফিক তো জ্যাম আসলে খুব কম। আর ওখানকার সিগন্যালগুলাতে আপনি সিগন্যাল যখন পড়বে, এক মানুষ না থাকলেও মানে কেউই আপনার মানে গাড়ি ঠিকই জ্যাম আসলে পৃথিবীর অনেক জায়গায় হয়, কিন্তু এত বিশৃঙ্খল, এত পরিবেশ, এত মানে এলোমেলো অবস্থা মনে হয় পৃথিবীর কোথাও আমার দেখা মতে আমি এরকম কোথাও দেখিনি। আমার দেখা মতে এখানে, কারণ একটা আইনের ভয় থাকে। আসলে আমাদের দেশে তো এত মানুষ, এত জনবসতি, যে সেখানে আসলে আইনটা কতটাই মানে প্রয়োগ করবে। আসলে এখানে সরকারি পর্যায় থেকে বা প্রশাসনের পর্যায় থেকে আসলে তারা তাদের চেষ্টাটা হয়তো শতভাগ থাকে, কিন্তু তারপরে এত মানুষের কারণে আসলে আমাদের দেশে, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন আসলে আইন না মানা, তার মানে ব্যক্তিগতভাবে আমরা নিজে থেকে যদি আইনকে সম্মান করা শুরু করি তাহলেই পরিবর্তন না হলে সম্ভব না। ওইখানে আপনি নিজে বিদেশে থাকতে যা যা মানেন, যে আইন মানেন, দেশে আসলে কি সেটা মানেন? আমি সেটা চেষ্টা করি। এবং আমি আমার মনে আছে, আমি প্রথমবার যখন আমি আসলাম, আমি 2005-এ যখন গেছি, আমি আসছি প্রথমবারে 12 বছর পরে, 18 সালে আসলাম।
তখন আসার পরে আমি জাস্ট খুব মনে আছে যে ট্রাফিক জ্যাম দেখে আমি সামনের মানে আমি মোটরসাইকেল চালাইতেছিলাম, তো সামনের গাড়ি মানে রিক্সাগুলোর আমি সাইড দিতেছি, কিন্তু আমি খেয়াল করলাম যে আমি ভাবলাম কি যে আমি মনে হয় মানে ওইগুলার পাস করার পরে আমি বোধহয় যাবো, কিন্তু না, দেখলাম আমার পিছন থেকে আমার উপর দিয়ে সবাই যাচ্ছে। আসলে এগুলো আসলে আমাদের দেশে বলে লাভ নাই, এগুলো ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক আইন আমাদের দেশে মোটেই মানা হয় না। যেমন গতকালকে একজনে খেয়াল করলাম লাল সিগন্যাল দিয়ে পার হয়ে যেতেছে, আসলে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে, হ্যাঁ, মানে ডাইনে বাঁয়ে তাকালো, গাড়িটা চলে গেল। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, আসলে এটা তো সম্ভবই না। ওই দেশে লাল সিগন্যাল পার হলে মানে আপনার লাইফটার অর্ধেক চলে যাবে। কারণ হলো যে প্রত্যেকটা ড্রাইভিং লাইসেন্সের উপরে 20টা পয়েন্ট থাকে আপনার। আপনি একটা লাল সিগন্যাল পার হইবেন, তো আপনি যেমনটা জরিমানা খাবেন, ঠিক তেমনইভাবে আপনার ওই একটা লাইসেন্সের 20 পয়েন্টের 10 পয়েন্ট যদি কাটা যায়, বাকি 10 পয়েন্ট থাকবে। সেটাও যদি আরেকটা বড় অপরাধ করেন তাহলে আপনার আরও 10 পয়েন্ট কাটা গেল। তার মানে কি, ছোট 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 অপরাধে আপনি 2 পয়েন্ট করে কমবে, হ্যাঁ, মানে আপনার অপরাধ অনুযায়ী আপনার পয়েন্ট কমবে। একটা লাইসেন্সে 20টা পয়েন্ট থাকে, তো সেইখান থেকে যদি আপনি মানে আস্তে আস্তে পয়েন্ট আপনার কমতে থাকে, তাহলে একটা সময় আপনার ওই লাইসেন্সটা ভ্যালুহীন হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। তো সেই জায়গা থেকে আপনি মানে ওই দেশে, ইউরোপের মতন দেশে ড্রাইভিং লাইসেন্স না থাকা মানে আপনি মানে আপনার মানে জীবনের অর্ধেক শেষ, মানে আপনি আর সামনে আগানোর মতন আপনার আর কোনো সুযোগ তার মানে যারা বিদেশ যেতে চায় কিংবা যারা বিদেশে আছে এখন, প্রথম শর্ত হলো আপনি ওই দেশে যাবেন, আপনাকে আইন মানার জন্য 100% প্রিপেয়ার থাকতে হবে। 100% দেশে পার পেয়ে গেছেন, কিন্তু ওখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এখানে কি মামা খালু ধরা যায় না? সিস্টেম নাই ওই দেশে, ঘুষ টুস দিয়ে কিছু করা না 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 না। এই তো এই জন্যই তো যে এই যে দুর্নীতি, আসলে দুর্নীতি ওইখানে জানি না আসলে কোন হায়ার উপর লেভেলে হয় কিনা, আমার জানা নাই। তবে দুর্নীতির কোনো সুযোগ আমাদের মানে সাধারণ দৃষ্টিতে দুর্নীতির কোনো সুযোগ নেই। যেমন একটা জিনিস দেখেন, আমি সবসময় মাঝে মাঝেই বলি, ওই দেশে আমি কিছুদিন আগে একটা খেলা, আপনি দেখছেন কিনা আমার ফেসবুকে, একটা খেলা আমরা এখানে একটা ক্রিকেট মানে খেলা আয়োজন করছিলাম। তো সেখানে আমি মেয়রকে ইনভাইট করছিলাম, আমি ব্যক্তিগতভাবে মেয়রকে ইনভাইট করছিলাম, ওইখানকার লোকাল মেয়রকে। মেয়র এসে মাঠের কিনারে এসে এরকম করে সে একটা মনোপাতিন, ওই কি বলে, ওই যে আপনার ইলেকট্রিক সাইকেলের মতন আর কি, স্কুটার টাইপের, হ্যাঁ স্কুটার টাইপের, ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছে মাঠের কিনারে, একটা হুডি পরে মাঠের কিনারে দাঁড়ায় রয়েছে। পরবর্তীতে আমাকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আমি গেলাম, আমি বললাম তুমি আসো সিলেবাস কিনা, আমি একটু খেলা দেখি। সে খুব সিম্পলি সে আসছে, তার কোনো গার্ড নাই, তার কোনো ই নাই, মানে এইটাই। এবং মানে এরকম প্রত্যেকটা জায়গায় যে আপনি পোস্ট অফিসে যাবেন, সিরিয়াল মেনটেন করতেছেন। মানে আমরা বাংলাদেশিরা যখনই বিদেশে যাই 100% মানে আইন মেনে চলি, কিন্তু যখন আমাদের দেশে আসি, জানি না প্রবাসীরা কতটুকু কি করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানার চেষ্টা করি। আসলে আইন মানার সুযোগও ওই দেশে নাই, কারণ আপনি আইন মানতে গিয়েও মানে আপনি পারতেছেন না, কারণ আপনি একা তো আর সেটা সম্ভব না। কারণ বাকি ধরেন 99 না হোক 95 জনই আইন অমান্য করে, তার মানে আপনি একা আর কতটুকু আসলে করবেন। আপনি পোস্ট অফিসে যাবেন, ওই দেশে পোস্ট অফিসে আপনি সিরিয়াল দিয়ে দাঁড়াবেন, ডাক্তারের চেম্বারে যাবেন, সিরিয়াল মেনটেন করবেন। আপনি রাস্তায় ট্রাফিক ওইখানে মানুষ হবে, সেখানে আপনি অপেক্ষা করবেন। প্রত্যেকটা জায়গায় আপনি 100% আইন মানার চেষ্টা করেন, 100%। যেমনটা ধরেন আমাদের দেশে যদি আপনি ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢোকেন, আপনি কীভাবে আইন মানেন? 100% আইন মানার চেষ্টা করেন, 100%, 1%ও কিন্তু আপনি ভুল করেন না। একজ্যাক্টলি ইউরোপে প্রত্যেকটা দেশে সবাই ওরকম আমাদের দেশে ক্যান্টনমেন্টের মতন আইন মানে, যার কোনো বিকল্প নাই আসলে, হ্যাঁ। এবং আইন না মানলে আপনাকে অবশ্যই সেখানে জরিমানার সম্মুখীন হতে হয় সাধারণভাবে। যেমন কিছুদিন আগের একটা ঘটনা, আমি খুব সিম্পল একটা ঘটনা, দুটো ছেলে আমার রেস্টুরেন্টে আসলো, আসার পরে এটা বাস্তব ঘটনা, ওরা আসছে, আইসা খুব হতাশ। আমি কী হয়েছে তোমাদের? ছোট ভাই আর কি, অনেক ছোট। কি হয়েছে তোমাদের? ভাই আর কয়েন না, 5,000 ইউরো জরিমানা খাইছি। কেন কি হয়েছে? 5,000 ইউরো কিন্তু বাড়ির ধারের কথা না, আপনার অনেক টাকা, প্রায় 7 লাখ টাকার কাছাকাছি, 7.5 লাখ টাকা বর্তমান প্রেক্ষাপটে। ওরা তো মানে খুব হতাশ, হ্যাঁ, মানে এই করে সেই করে, মানে খুব টায়ার্ড দেখলাম। পরবর্তীতে বললো যে ভাই আমরা সাইকেল চালায় আসতেছিলাম। কেন সাইকেল চালায়? কোন দিক দিয়ে আসতেছিল? সাইকেলের রাস্তাটা ছিল হইলো হাঁটার রাস্তা, এবং সাইকেলটা ছিল আপনার ইলেকট্রিক সাইকেল আর কি, যেটা ব্যাটারি চালিত। এবং ইলেকট্রিক সাইকেল সর্বোচ্চ চলবে 25 ঘন্টায় 25 কিলোমিটার, কিন্তু সেটা চলতেছিল 50। তার মানে ওরা ওইটাকে আপডেট করছিল, আপডেট করার পর ওইটাকে বাড়াইছে,
হ্যাঁ বাড়াইছে, মানে ওটাকে ওই আপনার ইয়া করছে, ওটা মানে কি বলে মেকার দিয়ে, হ্যাঁ ইলেকট্রিক যারা যারা কাজ বুঝে তাদেরকে দিয়ে ওইটাকে আরো বেশি বাড়াই নিছে, স্পিডটা বাড়াই নিছে। 25 জায়গায় তারা 45-50 করে নিছে, মানে দ্রুত গতি। তাদের পাশ দিয়ে আমাদের দেশের মতন যেমন র্যাব আছে, ঠিক র্যাবের মতন ওই দেশে ক্যারাবিনারি বলে, ওই ক্যারাবিনারি ফলো করছে। এবং ওই সাইকেল চালাইতে হলে আপনাকে অবশ্যই লাইসেন্স ঠিক লাগবে না, কিন্তু আপনাকে একটা আলাদা পারমিশন নিতে হয় যে তুমি এই গতির বেশি যে সাইকেল চালাইতেছো। তারপরে ওটাকে সিকিউরিশন মানে ইন্স্যুরেন্সের আওতায় আনতে হইবে, কারণ ওটা একটা অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে। এরপরে আপনাকে মাথায় হেলমেট থাকতে হবে। এই 2-3টা এরা নতুন করে কার্যকর করছে, নতুন করে, কারণ ওইগুলোতে ইদানিং অ্যাক্সিডেন্ট হইতেছে, কারণ ওইগুলো মোটরসাইকেলের মতো চলে। তো ওদের নাই কিছুই না থাকার কারণে ওদের পাশ দিয়ে যখন ওই ক্যারাবিনারি গাড়ি, দ্যাট মিনস র্যাবের মতন এক ধরনের গাড়ি যাচ্ছিল, তা ওরা স্লো করে ওই সাইকেলটার সাথে সাথে চলতেছে। ওরা দেখতেছে যে কিরে ওদের 50-এ চালাইতেছে, সাইকেল চলে সে 45-50-এ, তার মানে ওরা তো স্পিডটা ধরে ফেলাইছে, যে কারণ ওদের গাড়ির সাথে যেহেতু চলতেছে। এরপরে থামাইয়া তারপরে ডকুমেন্ট নিয়ে জোর করে একটা ছেলে জরিমানা না দেওয়ার জন্য সে ওই জরিমানার ফর্মে সিগনেচার করতে চায় নাই, তারপরে জোর করে ধরে তাকে সিগনেচার করছে। ওরা তো মনে করছে বাংলাদেশে তো ফুটপাতে উঠে দেওয়া যায়, যেখানে এখন এরপরেই তো আপনার গিয়া মানে এটা আমি ওইখানে খুব ভাইরাল হয়েছে নিউজটা, আমি পরে ওইটা আমাদের একটা লোকাল মানে নিউজে আর কি এটা করতে পারে, মানে সবাই সচেতন, এখন সবাই সচেতন হয়ে গেছে। তার মানে এত বড় একটা মানে আপনার জরিমানা, এটা তো তার মানে শুরু, এরা তো কেবল 2-3 বছর হয়েছে। তার মানে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেয় তাহলে কিন্তু এটা দেখে অন্যরা সচেতন হতে বাধ্য। অবশ্যই অবশ্যই। কিন্তু এই জায়গায় তো আরেকটা বিষয়, যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে গেলে ওই যে শাস্তির যে প্রক্রিয়াটা, অনুসন্ধান বা এটা আসলেই দোষী প্রমাণ করা, এক্ষেত্রে কি ওইখানে ঘুষ টুস দেওয়ার ব্যবস্থা? না ঘুষ না, এখানে একটা সুযোগ আছে। ভালো একটা কথা বলছেন আপনি, এখানে একটা সুযোগ আছে। যেমন আপনি ইয়া করবেন, মানে আপনাকে যেহেতু আপনি জরিমানা অলরেডি পেয়ে গেছেন, তো জরিমানা আপনার অন্যায়ের কারণে জরিমানাটা হয়েছে, তো সেই জায়গা থেকে আপনার আপিল করার একটা সুযোগ আছে। ওখানে বলাই আছে আপিল করতে পারবেন আপনি। আপিল করলে যেটাকে জুডিশিয়ারি পাসে বলে, দ্যাট মিনস পিস অফ জাস্টিস, আমাদের ভাষায় পিস অফ জাস্টিস মানে শান্তির বিচারক আছে, এক ধরনের বিচারক আছে ওই দেশে। হ্যাঁ, তারা আপনাকে সুযোগ দিবে, হ্যাঁ, এবং আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিবে। ঠিক আছে, যে আমি আসলে এই ভুলটা আমার হয়ে গেছে, এখন আমাকে যদি সুযোগ, সেটা জাস্টিসের উপর ডিপেন্ড করবে। অনুতপ্ত হলে এবং ভবিষ্যতে যদি না করে হ্যাঁ, এবং তার যদি পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে, যে সেই ধরনের অন্যায় করে নাই, কারণ সব তো রেকর্ড হয়ে থাকে। আপনি যদি পিছনে অন্যায় এরকম করে থাকেন তাহলে সব রেকর্ড হয়ে থাকে। তবে ও 2টা ছেলের মধ্যে একটা একটু যেটা কম ভাষা বোঝে, ও একটু ঘাটতারামি কম করছিল, আর একটা ঘাটতারামি করছে যে সে ওই আপনার ইয়া করছে, কি বলে, মানে সিগনেচার দিতে চায় নাইকা, ওরে আবার ওইখানে মার্ক করে দিছে। ঠিক আছে, ওইখানে মার্ক করে দিছে, মানে এটা কিন্তু ওর জন্য রেড স্পটে রয়েছে। তার মানে কি ওইটা জুডিশি আর কি, ওইটা মানে ভবিষ্যতে আইন না মানার সম্ভাবনা আছে, এটা ছাড়বে না। এটা জাস্টিসের উপরে যদি তারা ইচ্ছে করে তাহলে তারা অনেক সময় এটা ছাড় দেয়, এটাকে আপনাকে আত্মপক্ষ সমর্থন একটা সুযোগ করা দেয়। প্রথমে আপনার এই যে অন্যায়টা আপনি করেছেন এটা স্বীকার করে নিতে হবে, সেটাকে সহজভাবে নিতে হবে এবং সেটার জন্য অনুতপ্ত হতে হবে। হ্যাঁ, তারপরে যদি আপনি বলেন যে হ্যাঁ আমি ভবিষ্যতে আর করবো না, আমি অনুতপ্ত, আমার শিক্ষা হয়েছে, আমি আর এগুলো করবো না, তাহলে তারা সুযোগটা দেয়। এইটা সম্পূর্ণ জাস্টিসের উপর ডিপেন্ড করে। আসলে অনেক সময় এই ক্ষেত্রে জরিমানাটা কিছু কমায় দেয়, পুরোপুরি ইয়া না করলেও হয়তো জরিমানা কমায়, কিন্তু এই জন্য উকিল আপনাকে অ্যাডভোকেট ধরতে হবে, ওইখানে আইনের যারা উকিল আছে তাদের। মানে আপনার প্রতি 100% যে একেবারে অমানবিক কিছু হবে এটাও না, অমানবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। অমানবিক আমাদের দেশের মতন না, অমানবিক হবেই না। আমি এমনও দেখছি যে ওইখানে মানে পুলিশের চেয়ে একটু উপরে যারা ক্যারাবিনারি বলে, র্যাবের মতন, তাদের সাথে আমরা সাধারণ জনতারা অনেক খারাপ ব্যবহার করি, এবং কি বাংলাদেশিরাও বা আফ্রিকার যে কালো জাতিরা তারাও অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু অমানবিক কিছু মানে তারা আপনার সাথে করবে না, সহজেই তারা অমানবিক করে না। এরকম আমি দেখি। আপনি নিজেও তো এক সময় অবৈধ ছিলেন, যেমন যাওয়ার পরে ইতালিতে আপনি না, আমি আসলে এই জায়গায় আপনাকে একটু থামাই, আমি আসলে কখনো অবৈধ ছিলাম না। আমি বৈধভাবে গেছি, কিন্তু আমার ধরেন ডকুমেন্টটা হইতে যে 6 মাস সময় লাগছে, এই সময়টা আমি যে ওই সময়টার আমি কষ্টটা জানতে চাই। ওই সময়টা আপনি ফেরি করেছিলেন, পুলিশের ধাওয়া খেয়েছিলেন, কিছু
মানে কষ্টের স্মৃতি আছে? হ্যাঁ, ওই সময়টাতে একটু আসলে তখনও তো আমার যেহেতু ফুলফিল ডকুমেন্ট হয় নাই, তো সেই জায়গা থেকে আমি আসলে একটু ওই সময় লাইফটা একটু ভিন্নভাবেই গেছে। তখন ধরেন আপনার গিয়া আমরা কিছুই করার ছিল না শুরুটা যেহেতু, এবং তখন ভাষাও বুঝতাম না। তখন একটা সময় ফেরি করছি আর কি, এটা সত্যি। তো সেই ফেরি করা থেকে মাঝে মাঝে আসলে হতাশাগ্রস্ত হইতাম যে কালকে কি করব বা কি হবে ভবিষ্যৎ বা কখন কি করব, অনিশ্চয়তা। অনিশ্চয়তার একটা দিন আসলে পার করছি। কিন্তু পর্যায়ক্রমে আসলে আস্তে আস্তে যেমন সেই হতাশার দিনগুলা মানে কাটাই গেছে আর কি। যে হতাশার দিনগুলো কাটানোর জন্য বা মানে কি কি পদ্ধতি আপনি অবলম্বন করেছেন? আমি জানি যে আপনি বিভিন্ন হাতে বানানো জিনিস তৈরি করা শুরু করলেন এবং সেটা বিক্রি হ্যাঁ, করা এখানে শুরু একটা করলেন। সুন্দর গল্প আছে আসলে। মানে আপনার উদ্যোক্তা হওয়ার একটা মেন্টালিটি তৈরি একটা হলো। মেন্টালিটি তৈরি হয়েছে। এখানে একটা সুন্দর গল্প আছে। গল্পটা হচ্ছে যে আমরা আসলে অনেকেই আমার সাথে অনেকেই আজ থেকে ২০০৫ সালের কথা এটা। কাতানিয়া শহরে থাকতাম। ওই শহরে, যে শহরে আমি আরকি ১ম গেছি, ওই শহরে আপনার একটা মানে বড় স্ট্রিট আছে, যেটার মধ্যে সবচেয়ে বড়, বড় মানে শোরুমগুলা ছিল। তো ওই শোরুমের ২ পাশে, ওই স্ট্রিটের ওই রোডের ২ পাশে আমরা ছোট, ছোট বাক্স নিয়ে, এরকম টেবিলের মতন কাঠের বাক্স নিয়ে, কাগজের বাক্স নিয়ে আমরা ফেরি করতাম আসলে। ফেরি করতাম টেবিলের উপর বিভিন্ন মাল জিনিস রাইখা আমরা ফেরি করতাম। তো সেখানে ফেরি করার সময় আমাদেরকে সবসময় পুলিশে ধাওয়া করত। যেটা তো আসলে বৈধ না। হুম, হ্যাঁ? হুম, হুম। পুলিশে ধাওয়া, তখনই পুলিশে ধাওয়া করলে আসলে আমরা একটু মানে আতঙ্কিত হইতাম বা দৌড়ে পলায় যেতাম। হ্যাঁ? কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমরা সবাই দৌড়িয়ে চলে যাই গিয়া, কারণ ওই ধরেন আমাদের সাথে যে মাল জিনিসগুলো থাকে আমরা ওইগুলো পিছনে রেখে আবার সামনে যখন রোডে আসতাম, তখন সমস্ত হকাররা চলে গেছে ওইখান থেকে। হুম। কিন্তু একটা হকার যাইতো না, সেটা হলো চাইনিজ একটা হকার। চাইনিজ। ও ঠিক মতনই দাঁড়ায় থাকতো। এই জিনিসটা আমার কাছে খুব, কিরে সবাই চলে যাবো যায় না কেন? সবাই চলে যায় ও যায় না কেন? এটার কারণটা কি? এটা আমার ভিতরে খুব কাজ করত। পরবর্তীতে আমি দেখলাম কি যে ও কি করে আসলে। দূর থেকে একদিন খেয়াল করার পরে ও দেখলাম যে ওর কাছে আমি গেলাম। ও হাতে একটা কিছু বানাইতেছে। হাতে একটা কিছু বানাইতেছে। তাই এটা হাতে বানানোর পরে ওদিনকে রাত্রে আমি আমার বাসায় গিয়ে আমার যারা ছিল তাদের সাথে আলাপ করলাম যে সমস্ত হকাররা চলে যায়। আর ওই চাইনিজ লোকটা যায় না আসলে। করতেছেটা কি? এইটা কারণটা কি? তখন বলল যে ও কি করে? আমি বললাম ও জানি হাতে জানি কি বানায়। হ্যাঁ? মানে তখন হইছে কি ওই যে আপনার এই চিকন মানে প্লাস্টিকের সুতার মতন একটু চিকন, আমাদের দেশে যে ফান্টার পাইপ আছে না? ওর হুম, চাইতে হুম, হুম। আরো চিকন পাইপ। হ্যাঁ? ওই ফান্টা স্প্রেডের যে পাইপ, ওর চাইতে আরো চিকন পাইপ। ওই পাইপ দিয়ে বিভিন্ন ধরনের পুতুল বানায়, মানে বিভিন্ন ধরনের প্রাণী বানায়, এগুলো বানায় আরকি। ওগুলো বানায় বিক্রি করে, ওরে পুলিশে ধাওয়া দেয় না। তখন আমি ওই আমার রিলেটিভ যে ছিল তার কাছে জিজ্ঞেস করলাম, সে বলল কি তুমি যদি হাতে কিছু তৈরি করো তাহলে তোমারও ধাওয়া দেব না। তোমাকেও আচ্ছা। ধাওয়া দেবে না, ওরা ধাওয়া করবে না। কারণ এইটা আসলে ওরা একটা আর্ট, একটা শিল্প হিসাবে ওরা নেয়। কারণ ক্রিয়েটিভিটির বিষয়টা মানে করে দেয়। নরমাল যারা হকার, যারা অবৈধভাবে থাকে তাদের চেয়ে এইটাকে একটু প্রাধান্য দেয়। হ্যাঁ? যে ও একটা কিছু করতেছে। এবং আমি তারপরে দেখছি বিশ্বের বিভিন্ন দেশে হকাররা, ফ্রান্সের প্যারিসে দেখছি, তারপরে আপনার অনেক জায়গায় দেখছি যে ওই আপনি আমাদের ইতালির প্রত্যেক জায়গায় আছে যে আপনার ওই যারা পেইন্ট করে, হ্যাঁ? পেইন্ট করে যে আপনি বইসা আপনার একটা ছবির সাথে, সাথে চিত্রশিল্পী যারা চিত্রশিল্পী যারা, ইনস্ট্যান্ট প্রিন্ট এদেরকে করতে। কিন্তু আসলে ধাওয়া করে না। কারণ এটা একটা শিল্প। ঠিক আছে? এদেরকে ধাওয়া করে না। তার মানে ওইটার ওই হস্তশিল্প বা পেইন্ট, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। এইটা কিছুটা আইন শিথিল আছে এই কারণে। পুরোপুরি না, কিন্তু কিছুটা শিথিল আরকি। হকারি তো একদমই টোটালি নিষেধ। মানে নিষেধ সব জায়গায়। তো সেই জায়গা থেকে আপনি ওখানে ওরা দেখলাম, পরবর্তীতে আমি খেয়াল করলাম যে তাইলে আমিও আসলে এটা করতে পারি। তাইলে আমার মনে হয় পরবর্তীতে আমি আসলে এটা মানে ওই চাইনিজরে ফলো করে যেন ও কোত্থেকে কি কেনে, কি করে না করে। আমি পরবর্তীতে ও ধরেন রাস্তার একটা মাথায় বসে আর আমি আরেকটা মাথায়, আমি পাশে বসে প্র্যাকটিস করার পরে আমি ওইগুলা বেশ বানানো শুরু করলাম। ওইখান তারপর থেকে আপনার উদ্যোক্তা হওয়ার আসলে ওইখান থেকে আমার একটা উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন জাগছে আরকি যে না, আমি ওইটাকে বড় করলেন কিভাবে পরে? এটাকে আস্তে, আস্তে আমি ওইখানে যে কয়দিন ছিলাম, থাকার পরে আমি আসলে এগুলা ওই কাজটা করতে, করতে আমি আসলে আমার ব্যবসায় ঢুকে যাই আরকি। বড় করে ওইটা আস্তে, আস্তে করি আরকি। এটা একটা লম্বা সময় আরকি। হ্যাঁ? কারণ মানে টাকা পয়সা ভালো আসা শুরু করছে। টাকা পয়সা ওইটা করার পরে টাকা পয়সা খুব ভালো আসা শুরু করে। আত্মবিশ্বাসও। আত্মবিশ্বাস আমার ফিরে যায় আসলে যে না, আমার হতাশ হওয়ার কিছু নেই। কারণ এখন ওই সবাই চলে যায়, আমি আর ওই চাইনিজ। এরপরে কি আপনি আর জব আর করেন নাই? হ্যাঁ, এরপরেও জব করছি। কারণ তারপরেও ওইটা করার পর আমি জব করছি। পার্ট টাইম ব্যবসাটা। পার্ট টাইম জব, পার্ট টাইম না, মেইন টাইমই। কারণ ওই চাকরিটা আমি প্রথম অবস্থায় ওই কাজটা আমি ছেড়ে দিছি আসলে। কাজটা ছেড়ে দেওয়ার পর আমি জব করার পরে, জবের পরে আমি আবার আবার ব্যাক করছেন। ব্যাক করছি। আমি সাগর পাড়ের ব্যবসা দিছি আরকি। আচ্ছা, আচ্ছা।
কারণ ওইখান থেকে আমি শহর চেঞ্জ করছি, তো ওইখান থেকে আমি শহর চেঞ্জ করার পরে আমি অন্য শহরে এসে আবার জব করলাম রিমিনিতে, এখন যেখানে আমি থাকি এখানে আমি আইসা জব করি। জব তো করার ভালো পর চাকরি তো পাইছিলেন, তারপরেও ব্যবসা চিন্তা মাথা থেকে গেল না কেন? আসলে ভালো চাকরি পাওয়ার পরও আসলে ভাবলাম যে আসলে চাকরি তো অন্যের অধীনে চাকরি করতে হবে, কিন্তু নিজের একটা স্বাধীনতা দরকার। আর যেহেতু আমি মানে আমাদের আপনি যেটা আগে বলছিলেন যে আমাদের নিজের বলার মধ্যে একটা গল্প ফাউন্ডেশন আছে, তো সেই জায়গা থেকে আসলে এটা তো আমাদের ওই সময় আমি যখন এই ফাউন্ডেশনে যুক্ত হই তখন দেখছি যে এখানে আসলে আমরা চাকরি দিব না, চাকরি করব না, চাকরি দিব, এই যে একটা আসলে এইটা আমার ভিতরে খুব কাজ করছে সবসময়। কারণ আমাদের স্যারের যে একটা কথা যে আমরা চাকরি দিব না, চাকরি করবো না, নিজেও ভালো থাকবো, পাশাপাশি অন্যকে ভালো রাখার চেষ্টা করবো। তো ওইখান থেকে আসলে আমার ভিতরে ওই জিনিসটা কাজ করে এবং আমি আসলে নিজেই তখন উদ্যোক্তা হয়ে আসলে ব্যবসা করার চেষ্টা করি। তো সেখান থেকে আস্তে আস্তে আসলে ভালো করার চেষ্টা করি। আচ্ছা, উদ্যোক্তা হওয়ার জন্য তো আপনার অবশ্যই মনের সাথে যুদ্ধ করতে হয়েছে যে ভালো একটা চাকরি ছেড়ে আমি পরিপূর্ণভাবে উদ্যোক্তা হয়ে যাব, ব্যবসা শুরু করব। তো এই যে মানসিক একটা যুদ্ধ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এই যুদ্ধটা কেমন ফিল করেছেন? এটা তো আসলে একটা লম্বা সময়, কারণ মানসিক যুদ্ধ তো আছেই। কারণ প্রথমে আমি চাকরি থাকা অবস্থায়ও আমি ধরেন আমার শুরুটা চাকরি একদম ছেড়ে দেই নাই। চাকরি থাকা অবস্থায় আমি লাস্টে আমি সাগরপাড়ে একটা দোকান নেই, তো সেখান থেকে এই আমি বোধহয় চাকরি থাকা অবস্থায় আমি 2 বছর দোকানটা করি। এর পরবর্তীতে আমি চাকরি ছাড়ি। তার মানে ধরেই হুট করে যে আপনি করে ফেলছেন না, বিষয়টা এমন না, এভাবে আমি আপনি করিনি। ধীরে ধীরে আগে চাকরিটা ধীরে, রেখে হ্যাঁ, একটা সেফ পজিশনে সেফ থেকে আস্তে আস্তে পজিশনে গিয়ে আমি ব্যবসাটাকে। আমি দেখছি এবং আমি চাকরি ওটা প্রথমটা ছাড়ার পরেও আমি 1 বছর দোকান করার পরেও মানে 2 বছর পরে আমি করার পর আমি 3 বছরের মধ্যে আবার চাকরিতে জয়েন করছিলাম দোকান আমার থাকার পরেও। মানে কারণ আমি দেখলাম যে আমার আসলে ঠিক ওইভাবে হচ্ছে না, ব্যবসাটা আমার মানে ওইভাবে ভালো হচ্ছিল না। পরবর্তী আমি আবার চাকরিতে যাই, কিন্তু যখন আবার যেহেতু আমি এখন বর্তমান যে শহরটা থেকে এটা আসলে একটা মানে টুরিস্ট পয়েন্ট, টুরিস্ট এরিয়া। তো সেখানে আপনার গিয়া প্রথমে ওই 2 বছর আমরা তো এটা সামার ভিত্তিক ব্যবসা করি, মূলত 4-5 মাসের একটা ব্যবসা। তো আমি আসলে সিজনটা তো এরকম প্রথম অবস্থায় ভালো করতে পারিনি, প্রথম 2 বছর ভালো করতে পারিনি। পরবর্তী আমি আবার চাকরিতে ঢুকি, কিন্তু দোকান আমার ঠিকই থাকে। পরবর্তীতে আবার 1 বছর করার পরে যখন ভালো করি তখন আবার চাকরিটা ছেড়ে দিই। আচ্ছা, এইভাবে আসলে মানে পুরোপুরি আমি চাকরি ছেড়ে আমার আসলে মানে উদ্যোক্তা হওয়ার রাস্তায় পুরোপুরি আমি ঢুকে যাই আর কি। এখন আপনার আন্ডারে মানে মোটামুটি কয়জনের এখন তো আমার আসলে এরপরে ব্যবসা পর্যায়ক্রমে ধীরে ধীরে বাড়ছে। তো এখন আমার আন্ডারে 5 জন কাজ করে এবং সামার আসলে আমরা 7-8 জন। সামার তখন লোক বেশি লাগে। তখন লোক বেশি লাগে, কারণ তখন আমার 2 দিকে 2টা ব্যবসা প্রতিষ্ঠান, আমি ওটা দেখাশোনা করি। আপনি তো মোটামুটি এখন তাহলে সফল বলা যায়। না, আসলে সফল বলতে মানুষের কোনো নাইকা, এটা সফল না। আকাঙ্ক্ষা আরো ভালো করার আকাঙ্ক্ষা আছে। চেষ্টা তো অবশ্যই থাকবে। সেই আকাঙ্ক্ষাটা কি আপনার টাকার আকাঙ্ক্ষা নাকি এখন এই নিজে ভালো থাকার পাশাপাশি আরো বেশি লোককে কর্মসংস্থান দেওয়া, কোন জিনিসটা আপনাকে বেশি ভাবায়? না, টাকার প্রতি আসলে আমার তেমন কোনো মোহ নাই। আমি যেমন আমাদের নিজে ভালো থাকার পাশাপাশি আসলে অন্যকে ভালো রাখা বা দেশের জন্য, সমাজের জন্য, আত্মীয় স্বজনের জন্য যদি কোনো কিছু একটা করতে পারি, এটাই আসলে আমার কাছে ভালো থাকা। টাকা আলহামদুলিল্লাহ মানুষের শেষ নাই, কিন্তু যতটুকু যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তো এই জায়গা থেকে আসলে টাকার প্রতি কোনো মোহ নাই। আমার পাশাপাশি যদি আমি অন্য কাউকে আরো আমার কর্মসংস্থানে যদি আরো 2-1টা লোক কাজ করে, তাহলে সেটাই আমার কাছে আসলে বেশি ভালো লাগে আর কি। আপনার কি মনে হয় যে কখনো নিজেকে আপনি ব্যর্থতা ফিল করেন কিনা কোনো জায়গায়? কারণ বিদেশ যাওয়ার পর যেটা হয়, প্রবাসে যাওয়ার পর অনেক সময় অনেকে হাল ছেড়ে দেয়, বিদেশ থেকে দেশে ফেরত চলে আসার চিন্তা ভাবনা করে, ফ্যামিলিকে মিস করে, মন মতো টাকা ইনকাম করতে যখন পারে না তখন তার কাছে মনে হয় যে সে ব্যর্থ। তো আপনার কি মনে হয় যে জীবনে কোনো একটা সময় এই প্রবাস জীবনে ব্যর্থ মনে হয়েছিল নিজেকে, যে আমার দ্বারা আর হবে না, ওই জায়গাটা আপনি ফিল করেছেন কিনা এবং সেখান থেকে আবার ব্যাক করেছেন কিভাবে? আসলে এরকম অনেকটা যেন হয় নাই, হয়েছে। কারণ যখন ওই যে বললাম না যে আমরা যখন মানে ওই যে 6টা মাস আমার যখন পুরোপুরি ডকুমেন্ট হয় নাই, তখন একটা হতাশার মধ্যে ছিলাম। কিন্তু এই হতাশাটা তো আসলে ওই একটা পর্যায়ে কাটিয়ে উঠছে। তো ব্যর্থতা তো মানুষের জীবনে থাকেই। তো এই যে এই ব্যর্থতার দিনগুলো আমি আসলে একটা সময় মানে কেটে উঠছি। কারণ কেটে যদি না উঠতাম তাহলে হয়তোবা আল্লাহ আজকে এই পর্যায়ে বা এই জায়গায় আসলে আসতে পারতাম না। সাইদ ভাই, যারা প্রবাসে যায় অনেকেই তো প্রথম অবস্থায় ছোটখাটো চাকরি করতে হয়, মন মতো চাকরি পায় না। অনেককেই দেখা গেছে বিভিন্ন ছোটখাটো ব্যবসাও করতে হয়, লুকিয়ে থাকতে হয়। তো প্রবাস জীবনে যারা ফুটপাতে ব্যবসা করে কিংবা ছোটখাটো চাকরি করে, কোনো রকমের সার্ভাইভাল পিরিয়ডটা পার করে প্রথমে,
তাদের জন্য আপনার এক লাইনের উপদেশ। আচ্ছা, এক লাইনের উপদেশ হচ্ছে কি, আমি এটা নিঃসন্দেহে একটা কথা বলতে চাই, যারা আসলে আমরা যারা 90 দশকে গেছি তাদের যে সমস্যাগুলো ফেস করতেছি, এখন যারা যায় তাদের কিন্তু ওই সমস্যা ফেস করতে হয় না। কারণ তারা তো ধরেন আপনার এখন যারা যাচ্ছে তাদের জন্য সবকিছু ইজি, কারণ এখন প্রত্যেকটা জায়গায় বাঙালি কমিউনিটি আছে, প্রত্যেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা আছে, প্রত্যেক জায়গায়, এবং সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের কারণে তারা খুব সহজেই চাকরি পাচ্ছে, তবে সেটা বৈধভাবে গিয়ে, অবৈধভাবে না যাওয়ার জন্য বলবো। এবং তাদের মানে আমাদের মতন এরকম কষ্ট তাদের করতে হয় না, এবং তারা বৈধভাবে, এবং যারা যেতে চায় তারা বৈধভাবে যাবে, এবং গেলে মানে ভালো কিছু করতে পারে আর কি। কারণ এখন এখানে কাজের যথেষ্ট পরিমাণে চাহিদা আছে, কাজের চেয়ে আপনার লোকের সংখ্যা কিন্তু খুবই কম। ধৈর্য ধরতে হবে, কমিউনিটির মানুষের সাথে আলাপ করতে হবে, এবং এই রাগ হতাশা না এনে চেষ্টা করে যেতে হবে, এবং সফলতা আসবেই চেষ্টা করলে। আচ্ছা ভাই, প্রবাসী যারা আছে তাদের একটা সময় কিন্তু অনেক ক্যাশ টাকা আসে, নগদ টাকা আসে, তারা ইনকাম করে। তো স্বাভাবিকভাবেই দেশে যারা থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো তাকিয়ে থাকে, হ্যাঁ, সবাই তো মনে করে টাকার মেশিন। এরপরও সে এই পরিবারের আত্মীয় স্বজনের চাহিদা মেটানোর পাশাপাশি নিজের জন্য আসলে সে ভবিষ্যতের কি পরিকল্পনা করা উচিত আপনি মনে করেন? এই জায়গাটা আসলে আমরা প্রবাসীরা অনেকেই ভুল করি। আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ইয়াতে দেখি যে সব টাকা বিদেশে বসে সে তার সব টাকা তার ফ্যামিলির হয় বাপ মা ভাই বোন বা তার বউয়ের কাছে জমা রাখছে, নিজের কাছে সঞ্চয় না করে। এই জায়গাটা কিন্তু আসলে খুব মানুষ ভুল করে, এবং এটা থেকে কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা দেখি, এটা ঠিক না। আসলে আমার মনে হয় সে তার নিজের জন্য আসলে সঞ্চয়টা রেখে, অবশ্যই আপনি আপনার আত্মীয় স্বজন, ফ্যামিলি, পরিবার সবাইকে দিবেন, কিন্তু নিজের জন্য সীমারেখার মধ্যে রেখে আপনি আপনার সঞ্চয়টা রেখে দেবেন, কিন্তু পুরোটাই ছেড়ে দিয়ে না। এই জায়গাটা তাহলে আপনার একটা বড় ভুল, কারণ আমরা এখন বাস্তবতা তো দেখতেছি আসলে কি হচ্ছে সেই জায়গাটা। তা এটা কখনোই করা যাবে না, এটা কখনোই করা যাবে না। এই জায়গাটাতে আমরা আসলে নিজের কিছু সঞ্চয় রেখেই তারপরে আমি আমার আত্মীয় স্বজন অন্যদেরকে আমি আসলে দেখার চেষ্টা করব। ভবিষ্যতের পরিকল্পনা সে করলো, কিন্তু দেশে যদি কারোর সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় বা নিজে কিছু করতে চায়, এই ক্ষেত্রে আপনার মানে পরিকল্পনা কি দিবেন যে কিভাবে তার আগানো উচিত? কারণ জব তো করছে, প্রবাসী থেকে অনেক টাকা ইনকাম করছে, একটা সময় সে নিজে কোনো ব্যবসা শুরু করতে চায়, তখন তার আসলে কিভাবে আগানো উচিত? এখানে আসলে দুইটা ব্যাপার। প্রবাস বলতে আসলে আমি দুইটা ভাগ করি সবসময়, ছোট করে দেখি না। সেটা হচ্ছে যে মিডল ইস্টে যারা থাকে বা আফ্রিকার মতন দেশে যারা থাকে, তাদের একটা মানসিকতা থাকে যে আমরা আসলে রিটার্ন ব্যাক করব আমার দেশে, এটা তাকে করতেই হবে। আর ইউরোপে যারা থাকে তাদের ক্ষেত্রে এটা ডিফারেন্ট। ইউরোপে ধরেন সবাই বাড়ি গাড়ি সন্তান মানুষ সহকারে সব ধরনের সুযোগ সুবিধা পায়, বিধায় সে কিন্তু আর ব্যাক করার চিন্তা করে না। হ্যাঁ, তারপর অনেকে করে না ঠিক না। তারপর সেই ক্ষেত্রে যে মিডল ইস্টে যারা থাকে তারা তো অবশ্যই মিডল ইস্টে থাকা অবস্থায় কিন্তু সে দেশে একটা কিছু বাড়ি সহকারে ব্যবসা সহকারে চিন্তা করে, কিন্তু ইউরোপে থাকাকালীন সময় সে এই জিনিসটা আসলে চিন্তা করে না কেউ। হ্যাঁ, তো যারা মিডল ইস্টে আছে তাদের তো অবশ্যই চিন্তা করতে হয়, না হলে তো দেশে মোটা দাগের সকল প্রবাসীর জন্যই বলেন যে তারা কি করা উচিত? তারা কি একেবারে কাউকে বিশ্বাস করে সব টাকা দিয়ে ধরা খাবে এরকম, নাকি বুঝে শুনে আগানো উচিত? একেবারে এই সব টাকা একটা জায়গায় খরচ না করে ধাপে ধাপে বিভিন্নভাবে আমার বাস্তব জীবনে আসলে আমি ওইখানে সেটেল থাকার পর আমি বারবারে বাংলাদেশে সেটেল হওয়ার জন্য আমি নাম নাই বলি, আমি আসলে আমার রিলেটিভদের কথাই নাই বলি, আমি টাকা দিয়ে আমি ধরা খাইছি। ঠিক আছে, আমি বড় বড় প্রলোভন পাইছি, হয়তোবা আমার এই টকশো শোনার পরে তাদের কাছে কষ্ট লাগবে, কিন্তু আমি টাকা দিয়ে ধরা খাইছি। তো সেই এখনো আমি টাকা পাই, এখনো আমি বড় বড় অ্যামাউন্টের টাকা পাই। তো এটা আসলে একদমই করা উচিত। যাচাই বাছাই আসলে আমি জানি না, আমাদেরকে আসলে আপনার অভিজ্ঞতা থেকে বলেন এখন অন্যদের কি করা উচিত? আমার মতে যে নিজে মানে আমাদের দেশের পরিবেশটা আসলে কি, এখানে আসার পরে না আমাদেরকে এত বেশি মানে আমরা প্রবাসীরা এত বেশি মানে ইসের মধ্যে পড়ে যাই যে আপাতমস্তক আসলে সবকিছুই তো মানে মিথ্যায় ভরপুর, সত্য সব জিনিস আসলে নাই। যার ধরুন বিশ্বাসটা আমি কাকে করব, এই জায়গাটা খুব কঠিন।
এই জায়গাটা খুব কঠিন। আর এই জন্য আমাদের দেশে আসলে ব্যবসা বাণিজ্য বা কারোর উপর ডিপেন্ড করাটা খুব কঠিন আসলে। এটা তো নিজের থেকে আসলে বিশ্বাস হয় না। এই জন্য আসলে আমাদেরকে না বলা শিখতে হবে। আমার প্রিয় মেন্টর যেন ইগল জাহিসের একটা কথা বলে, প্রবাসীদেরকে না বলা শিখতে হয়, কিন্তু আমরা আসলে না বলতে পারি না। এটা আমাদের জন্য আসলে একটা কঠিন মানে কারণ আমরা বিদেশে থেকে দেশে আসার পরে আপনার কাছে, আমাদের কাছে, তমকের কাছে, সবার কাছে সহজ সরল থাকি, বিধায় আমাদেরকে যে যেটা বলে আমরা এটা শোনার চেষ্টা করি। কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এবং যদি কেউ কিছু দেশে করতে চায় তাহলে তাকে যাচাই বাছাই করে আসলে করা উচিত। হ্যাঁ, তার মধ্যেও কি যে নাই আছে, তো যাচাই বাছাই করে তাকে করা উচিত যে না আসলে আমি সেক্ষেত্রে কি কারোর সাথে করা উচিত না নিজে নিজেই করা উচিত? শিখে বুঝে তারপরে নিজেই করা ভালো নাকি যে আমার কারোর মনে সাথে হয় partnership-এ? অনেকটা নিজেই করা ভালো। আর যদি সে ওইরকম রিলায়েবল সোর্স পায় বা আত্মীয়-স্বজন বা ভাই ব্রাদার ভালো যদি কেউ পায়, তাহলে অবশ্যই, আবার কেউ করতেছে না, করতেও আছে। ওইরকম যদি পায় তাহলে তার করা উচিত। আচ্ছা, আমরা আলোচনার শেষে চলে আসছি। আমরা একেবারে প্রবাস জীবন এবং বাংলাদেশ, ইতালি, সৌদি মিলে একজন প্রবাসী হিসেবে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা কি আপনি মনে করেন? আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমি যেটা পেয়েছি এটা খুব পরিষ্কার। পরিস্থিতি মানুষকে আসলে ছোট করে না। হাল ছেড়ে দিলে মানুষ ছোট হয়। জীবনে অনেক সময় আসে যখন পরিস্থিতি আমাদের মাটিতে নামিয়ে আনে আসলে, পরীক্ষা নেয়। কিন্তু সেটাই শেষ না। শেষ হয় তখনই যখন আমরা চেষ্টা করা বন্ধ করে দিই। আমি নিজের জীবন থেকে এটা আসলে শিখেছি। কষ্ট এসেছে, বাধা এসেছে, কিন্তু আমি হাল ছাড়িনি। ধীরে হোক, কষ্ট করে হোক, এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। হাল ছাড়া যাবে না। হাল ছাড়া যাবে না। আজকে আসলে বুঝি বড় হওয়া মানে কখনো না পড়া, বড় হওয়া মানে পরে গিয়ে আবার উঠে দাঁড়ানো, বড় হওয়া মানে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। উঠে দাঁড়ানো। তার মানে জীবনে বাধা আসবেই, জি। বিপত্তি আসবে, কষ্ট আসবে, হতাশা আসবে, রাগ আসবে, ক্ষোভ আসবে। কিন্তু এরপরও ধীর থেকে স্থির থেকে উঠে দাঁড়াতে হার না মেনে উঠে হার না দাঁড়াতে মেনে হবে। উঠে দাঁড়াতে হবে। এবং সময় গেলে আসলে সময় বদলে যায়। বদলে যায়। সময়ের সাথে সাথে অনেক কিছু ঠিক অনেক হয়ে কিছু যায়। ঠিক হয়ে যায়। যারা আজকে আপনার এই প্রবাস জীবনের ছোট্ট গল্প, যদিও আমরা অনেক সময় নিয়ে করার প্ল্যান ছিল, আম, বিভিন্ন সময় স্বল্পতা আমরা সেটা করতে পারিনি। তো এই ছোট্ট স্টোরি যারা শুনলো, যে এই স্টোরির ভেতরে হার না মানা মানসিকতা আছে, কাজের প্রতি সম্মান আছে, মূল্যবোধের প্রতি সম্মান আছে, বিভিন্নভাবে পরিশ্রমের প্রতি সম্মান আছে, আইন মানার প্রতি সম্মান আছে, যে জিনিসগুলো আপনার কথা থেকে উঠে এসছে। পরিবারকে দেখতে হবে, দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসার কথা উঠে এসছে। তো যারা আপনার এই এপিসোডটা দেখবে তাদের জন্য আপনার কোনো বার্তা? বার্তা তো অবশ্যই আছে। স্বপ্ন দেখা মানুষদের জন্য আমার একটাই বার্তা, স্বপ্ন দেখতে হবে। কিন্তু প্রতিদিন মানুষের শুরুটা কিন্তু আসলে ছোট কাজ দিয়ে হয়। কিন্তু আমরা যদি স্বপ্নটা অনেক বড় করে দেখি, স্বপ্ন বড় করে দেখতে পারি, কিন্তু শুরুটা আসলে খুব ছোট থেকেই শুরু করতে হবে। এখানে আসলে আমরা আমরা অনেকেই আছি যারা স্বপ্ন দেখতে আসলে ভয় পাই। কিন্তু ভয়টা পাওয়া যাবে না। কারণ স্বপ্ন দেখার পরে আপনি যে কাজটা করবেন সেটা হয়তোবা শুরুতে কিন্তু আপনার ছোট কাজ দিয়ে শুরু করতে হয়। তখনই যদি আমি ভাবি যে না আসলে আমার দ্বারা হবে না, এটা কখনোই হবে না। এটা আপনাকে ভাববেন না কখনোই। কারণ যদি আপনি ছোট কাজ থেকে যদি শুরু করেন, তাহলে আপনি যদি ভাবেন যে না আমাকে দিয়ে হবে না, তাইলে আপনি পিছনে পড়ে যাবেন। এটা কখনোই ভাবা যাবে না। তো এইজন্য আমার মেসেজ থাকবে একটাই, যে আমরা স্বপ্ন দেখব এবং শুরু করব, এবং লেগে থাকলে অবশ্যই আমরা সফল হতে পারব। অনেক ধন্যবাদ। একেবারে শেষ প্রশ্ন ভাই, যেহেতু আপনি একজন প্রবাসী, মিডল ইস্টে থাকুক, আফ্রিকাতে থাকুক, ইউরোপে থাকুক, মোটা দাগে প্রবাসীদের জন্য আপনার শেষ মেসেজ, ছোট্ট একটা মেসেজ। প্রবাসীরা আসলে অক্সিজেন। অক্সিজেন। আমরা প্রবাসীরা আমরা আসলে মানে আমাদের দেশের জন্য একটা অক্সিজেন। যেন আমরা বাংলাদেশকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে বাংলাদেশে আসলে আমাদেরকে নিয়ে ভাবা উচিত। কারণ আমাদের দুঃখ, কষ্ট এগুলো কিন্তু আসলে অনেক সময় যেই সরকারের পরিবর্তন হয় কোনো সরকারই তেমন করে ফুলফিল করতে তেমন পারে না। ভাবে না। কিন্তু আগামীতে যারা আসবে তাদের প্রতি আমাদের আশা থাকবে যে আমাদের জন্য ভাববে, এবং আমরাও যাতে করে আসলে এই দেশটাকে, আমরা যারা প্রবাসী থাকি, এই দেশটাকে আমরা যথেষ্ট পরিমাণে ভালোবাসি। সেই ভালোবাসার জায়গা থেকে আমরা যেন এসে ওইভাবে আমরা সম্মানটা লাইভলিড পাই। করতে পারি, বা আমরা আসার চেষ্টা করতে পারি। কারণ আমরা এসে আমরা এই পরিবেশ দেখে যেন আমরা আবার ব্যাক না করি। আমাদের মধ্যে অনেকের মধ্যে আসলে এই দুঃস্বপ্ন চলে আসে, এই স্বপ্নটা যেন না আসে, এবং আমরা যেন এসে এদেশেই, এই জন্মভূমিতে যেন আমরা মরতে পারি। এই আশাই, এই প্রত্যাশাই আমাদের থাকবে। অনেক অনেক ধন্যবাদ সাইদুর রহমান ভাইকে, অনেক চমৎকার সময় দিয়েছেন। দেশ,
মাটি মা, মার সাথে বন্ধন যেমন ছিন্ন করা যায় না, ঠিক একইভাবে যদি আমি বলি যে দেশের সাথে কখনোই বন্ধন আসলে আহ, ছিন্ন করা যায় না, কোনোভাবেই সেই বন্ধনকে আমরা আলাদা রাখতে পারি না। দিন শেষে আমাদের দেশের কথা মনে পড়ে, দিন শেষে আমাদের দেশের জন্যই আমাদের কান্না পায়, কষ্ট হয়, দেশের উন্নতি আসলে সবাই চায়। তারপরও অনেক প্রবাসে যাওয়ার পর প্রবাসেই তার বাকি জীবন কাটিয়ে দিতে চায় শুধুমাত্র আমাদের আক্ষেপ থেকে, আমাদের কষ্ট থেকে। কারণ বাংলাদেশে, আমাদের দেশে অনেক কিছুই আমাদের ঠিক নেই। আমাদের মোটা দাগে মূল্যবোধের অবক্ষয় আছে, আমাদের আইন না মানার এক প্রবণতা আছে। এরপরও ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এটা বলতে হয় যে এরপরও আমাদের দেশ, আমাদের জন্মস্থান, আমরা এটাকে সুন্দর করতে হবে এবং এই সুন্দর স্বদেশকে আরো বেশি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই প্রবাসীরাই কিন্তু অর্থনীতির অক্সিজেন হিসেবে কাজ করে। আমাদের যে রেমিটেন্সের গল্প আমরা বলি, আমরা যে আমাদের রিজার্ভের গল্প বলি, তার কিন্তু সিংহভাগই আমাদের এই প্রবাসী যোদ্ধাদের মাধ্যমেই আর্নিং হয়। সকল প্রবাসীদের প্রতি লাল সালাম থাকলো, সম্মান থাকলো, শ্রদ্ধা থাকলো, এবং আমরা যারা দেশে আছি তারা অবশ্যই প্রবাসীদের সম্মান করব, তাদের আবেগ অনুভূতির মূল্য দিব, তাদের পরিশ্রমের মূল্য দিব। অবশ্যই কোনো না কোনোভাবে তাদেরকে, কোনোভাবে একেবারে বিন্দু মাত্র তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না, তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব না, তাদের বিনিয়োগকে নষ্ট করার চেষ্টা করব না। তাহলে আমাদের দেশটা ভালো হবে। প্রবাসীদের প্রতি আবারও সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। সাইদুর ভাইকে আমাদের এই ভ্যালু টক্সে মূল্যবোধের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ আমাকে এই ব্যালুটক্সে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।